আজকের ক্লাসে আমরা আহ, যে টপিকগুলো শিখবো সেগুলো হচ্ছে কোঅর্ডিনেট অ্যান্ড বেসিস, হ্যাঁ, অ্যান্ড এরপরে ভেক্টর স্পেসের ডাইমেনশন সম্পর্কে আলোচনা করব। আগে আমি কোঅর্ডিনেট অ্যান্ড বেসিস জিনিসগুলো কি আমি একটু বুঝাই। আমরা দেখছি যে আর টু এর যে কোনো একটা ভেক্টরকে দেখতে আমরা এরকম ভাবে দেখি, রাইট? এ আই প্লাস বি জে সাচ দ্যাট এ বি বিলংস টু আর। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আই আর জে, এই দুইটাকে দিয়ে যদি আমি একটা স্পেস স্প্যান করি, সেই স্পেসটাই হচ্ছে আর টু। এখানকার যে কোনো একটা ভেক্টর যখন আমি নিচ্ছি এক্স আই প্লাস ওয়াই জে, তখন এই যে আমরা যাদেরকে দিয়ে পুরো স্পেসটা স্প্যান করলাম, এদেরকে আমরা বলি হচ্ছে একটা টার্ম বেসিস। আর এই বেসিসের লিনিয়ার কম্বিনেশনে যখন আমি যে কোনো একটা আরবিট্রারি ভেক্টরকে আর টু থেকে চুজ করে, একটা আরবিট্রারি ভেক্টরকে যখন আমি এরকম বেসিসের লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করব, তখন আমি এই এই এদেরকে বলতেছি হচ্ছে কোঅর্ডিনেটস। হ্যাঁ, কিন্তু আমি ফুল ডেফিনেশন অ্যান্ড ফর্মাল ডেফিনেশন আসলে বলি না, এই জিনিসটা বোঝানোর জন্য বলতেছি। আইডিয়াটা কি যে যে কোনো একটা, এই যে নামটা কোঅর্ডিনেট, এটা আপনাদের কাছে সেন্স মেক করার কথা, বিকজ এক্স কমা ওয়াই কোঅর্ডিনেট যদি একটা পয়েন্টের হয়, তাহলে ওই পয়েন্টের পজিশন ভেক্টরটা আসলে এক্স আই প্লাস ওয়াই যেই হয়। সো এই কোঅর্ডিনেট আপনাদের সেই পরিচিত কোঅর্ডিনেটের সাথে কাইন্ড অফ কোহেরেন্ট আইডিয়াটা। এখন এই কথা হচ্ছে এই যে বেসিস, মানে যাকে দিয়ে আমি স্পেসটা স্প্যান করতেছি, গত দুই তিনটা ক্লাসের এক্সপিরিয়েন্স থেকে আপনারা বুঝতে পারার কথা যে এরা দুইজনই যে শুধু আর টু কে স্প্যান করবে নেসেসারি না। আমি চাইলে আর টু তে এরকম ভেক্টর নিতে পারি যে একটা নিলাম আই প্লাস জে, আর একটা নিলাম হচ্ছে আই মাইনাস জে। তাহলে এই দুইটা ভেক্টর আই প্লাস জে আর আই মাইনাস জে, এই দুইটা ভেক্টরকে দিয়েও যদি আমি একটা স্পেস স্প্যান করি, তাহলে সেটাও পুরো আর টু কভার হয়। ইন আদার ওয়ার্ডস, আর টু এর যে কোনো একটা মেম্বারকে এই দুইজনের লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করা যায়। এন্ড আমরা যদি এটাকে ভিজুয়ালি একটু দেখতে চাই, ধরা যাক এই ভেক্টরটা আমরা বোঝার জন্য এই আই প্লাস যে নাম দিলাম ভি ওয়ান, আর আই মাইনাস যে নাম দিলাম ভি টু। তাহলে এই ভেক্টরটা কোনো না কোনো ভাবে ভি ওয়ান ভি টু লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করা যাবে, এবং সেটাকে আমরা জিওমেট্রিক্যালি এভাবে দেখতে পারি যে রেগুলার বেসিস, স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর যারা, অর্থাৎ মানে আই ভেক্টর আর জে ভেক্টর, এটা তো আমাদের টিপিক্যাল এক্সাম্পল। আর এটা না একটু উইয়ার্ড এক্সাম্পল। তো টিপিক্যাল এক্সাম্পল থেকে আগে আইডিয়াটাকে মাথার মধ্যে একটু ঝালাই করে নিয়ে সেইটার সাথে কম্পেয়ার করে উইয়ার্ড এক্সাম্পলের জন্য আমরা রিফ্লেক্ট করব। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমি এই বরাবর আই ভেক্টরের এক্স টাইমস গেছি, আই ভেক্টরের এক্স টাইমস গেছি, তারপর এই বরাবর জে ভেক্টরের ওয়াই টাইমস গেছি। সো এক্সটা হচ্ছে এই কোঅর্ডিনেটটা, ওয়াইটা হচ্ছে এই কোঅর্ডিনেটটা, এবং এদেরকে ইউনিট ভেক্টর লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করে দিলে সেটা আমার আমার ভেক্টরটা এসে পড়তেছে। সেম আইডিয়াটা যদি আমরা এখন রিফ্লেক্ট করি নিচের এক্সাম্পলের জন্য, আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ভি ওয়ান বরাবর যদি আমি এক্সটেন্ড করে দিই, and করে রাফলি এরকম একটা পজিশন পর্যন্ত আসি, দেন এখান থেকে ভি টু বরাবর আমরা কিছু দূর আসি, তাতে আমাকে দেখতে হচ্ছে যে এই ভি ওয়ান এর কত টাইমস এই লেন্থটা। তা আমরা দেখতে পাচ্ছি চোখের আন্দাজে তিনের মতন আসলো, সেটা হচ্ছে থ্রি। একইভাবে এই ভি টুর কত টাইমস এইটুকু, তাতে চোখের আন্দাজে মনে হচ্ছে সে 1.6। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি লিখে ফেলতে পারতেছি 3v1 প্লাস 1.6v2। এখন এই সেম ভেক্টরের
এই সেম ভেক্টরের এইটুকু লেন্থ যদি হয় 5 আর এইটুকু লেন্থ যদি হয় 2, তাহলে এই সেম ভেক্টরটাই আসলে 5i+2j। পার্থক্য হচ্ছে এই আই আর যে আমাদের পরিচিত ইউনিট ভেক্টর, আর এই V1 আর V2 ইউনিট ভেক্টর লাইক কিছু একটা, বাট নট এক্স্যাক্টলি ইউনিট ভেক্টর। এই যে এরা, এদেরকে আমরা বলতেছি বেসিস ভেক্টরস। জাস্ট এটা পরিচিত বলে এটা এই আইজে এর নাম হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টরস, আর এখানে এই V1 V2টা অপরিচিত বলে ওকে আর স্ট্যান্ডার্ড বলতেছি না, ওকে বলতেছি জাস্ট বেসিস ভেক্টরস। এইখানে যা যা বুঝলাম, পুরো আইডিয়াটাকে সামারাইজ করে একটু ফর্মালি আমি এখন ডিফাইন করতে যাচ্ছি যে কোঅর্ডিনেট কি আর বেসিস কি। হ্যাঁ, প্রথমে বেসিস ডিফাইন করব। বেসিস অফ এ ভেক্টর স্পেস, ইফ এস হচ্ছে একটা সেট যেখানে V1 থেকে শুরু করে Vn পর্যন্ত n সংখ্যক ভেক্টর আছে, if this is a set of vectors in a finite dimensional vector space V, then S is called a basis for V if দুইটা কথা শুনতে ভালো লাগবে। প্রথম কথা, S spans V, আর নাম্বার বি, S is linearly independent। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স কি সেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। সো একটা সেট অফ ভেক্টরস কোন একটা স্পেসের বেসিস ভেক্টর হবে যদি এই শর্ত দুইটা পূরণ করে। আমরা দেখি যে আগের পেজে যা যা দেখলাম, সেটা হওয়ার জন্য এই দুইটা শর্তই কেন হওয়া জরুরি, এবং বোঝার জন্য আমরা আইজে দিয়েই বুঝবো এবং R2 দিয়েই বুঝবো। R2 এর বেসিস এখানে বলতেছে এস কে ভি, এস শুড স্প্যান ভি, এস মাস্ট স্প্যান ভি। যদি আমার কাছে এমন একটা সেট অফ ভেক্টরস থাকে যারা পুরা ভি কে স্প্যান করে না, তাহলে তারা কোনোদিনও বেসিস না। ফর এক্সাম্পল আমি নিলাম আই আর 2i, এরা মিলে রিয়েল লাইনকে স্প্যান করবে। এদের এভরি লিনিয়ার কম্বিনেশন যদি আপনি নেন, তাহলে যত ভেক্টর পাবেন তারা সবাই এক্স এক্সিস এর উপর, আপনি আর কাউকে পাবেন না। সো পুরা R2 কে এ স্প্যান করতে পারতেছেন। তার মানে এইটা, এই সেটটা R2 এর বেসিস হইতে পারে না। আমি এখানে R2 নাম না দিয়ে আমি এখানে এস, সো এই এস সেটটা R2 এর বেসিস হতে পারে না। সো স্প্যান করাটা জরুরি। এখন স্প্যান করলো, কিন্তু অন্য একটা সমস্যা রয়ে গেল, আই জে এবং I+J, এদের এভরি লিনিয়ার কম্বিনেশন নিলে পুরো R2 এর এভরি ভেক্টর কভার হয়ে যায়, এভরি পয়েন্ট কভার হয়ে যায়। কিন্তু এখানে I+Jটা হচ্ছে এই দুইজনের লিনিয়ার কম্বিনেশন, হুইচ মিনস এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবং এই কারণে আমরা বলবো যে এই এস সেটটা, মানে প্রথমটা নাম দিলাম S1, পরেরটা নাম দিলাম S2, এই কারণে আমরা বলবো যে এই S2 সেটটাও R2 এর জন্য বেসিস ফর্ম করে না। বেসিস হওয়ার জন্য এই এক্সট্রা I+ যে ভেক্টরটাও থাকা যাবে না, একদম কাটায় কাটায় যে কয়টা লাগবে তার অতিরিক্ত কাউকে থাকতে দেওয়া যাবে না। তার মানে এস হচ্ছে বেসিস ফর R2। এখানে যা কিছু আলোচনা করলাম পুরাটাই R2 এর জন্য। সো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পুরা স্পেসের প্রত্যেক পয়েন্টকে কভার করা লাগবে, মানে পুরা স্পেসকে স্প্যান করা লাগবে। কিন্তু প্রথম এক্সাম্পলে লিনিয়ার, প্রথম এক্সাম্পলে আচ্ছা, প্রথম এক্সাম্পলকে আমি একটু চেঞ্জ করে একই আইডিয়া থেকে যাবে, আমি শুধু আই লিখলাম। সো বেসিক্যালি এইখানে যে সেটটা আছে,
এক second। এখানে যে এখানে যে সেটটা আছে S1, এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ এখানে একটা নন জিরো ভেক্টর আছে। সো দ্বিতীয় কন্ডিশনটা সত্য, বি সত্য, কিন্তু এ সত্য না, এ পুরা R2 কে স্প্যান করে না। আর S2 এর দুর্বলতাটা উল্টাটা, এইটা পুরো R2 কে স্প্যান করে কিন্তু এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না। সো যে কোনো একটা কন্ডিশন শর্ট থাকলে অন্য কন্ডিশনটা ফুলফিল করলেও লাভ নাই, বেসিস আসলে ফর্ম করতেছে না। দুইটাই যদি সত্য হয়, যেমন এই লাস্ট কেসটা এস, তখন আমরা বেসিস ক্লেইম করতে পারবো। এই পর্যন্ত আমরা যা যা বললাম, কোথাও কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাবেন প্লিজ। এখন এই যে এই আই, আগের পেজে বোঝাতে বোঝাতে বলা হয়ে গেছে যে আই যে যেগুলাকে আমরা ব্যবহার করে অভ্যস্ত, এরা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস। তো তার মানে আমরা এক্সাম্পল হিসাবে যদি চিন্তা করি এসিসি, তাহলে সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড বেসিস ফর সে আর এন। এবং আর এন এর স্ট্যান্ডার্ড বেসিস গুলো হচ্ছে E1 ইকুয়ালস টু 1 0, বাকি সব জিরো। E2 ইকুয়ালস টু 0 1, বাকি সব জিরো। এরা প্রত্যেকে ভেক্টর। এভাবে লাস্ট মাথায় গিয়ে En ইকুয়ালস টু 1 0, সরি 0 0, একদম শেষ মাথায় 1। সো আই এর চেহারাটা হবে হচ্ছে আই তম প্লেসে একটা 1, বাকি সবাই জিরো। সো বেসিক্যালি এইটা আমার আই ভেক্টর, এইটা আমার জে ভেক্টর। যদি 2D পর্যন্ত চিন্তা করি, 3D থেকে আসে, এটা এন ডাইমেনশন, এখন আই জে কে ব্লা ব্লা ব্লা, সিম্বল শর্ট পড়ে যাচ্ছে আমাদের ইত্যাদি। সো 3 ডাইমেনশনাল কেসের জন্য তার মানে সহজ উদাহরণ আই, which is 1 0 0, জে, which is 0 1 0, and কে, which is 0 0 1। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস ফর R3। গতকালকের এক্সাম্পল, গত 2 ক্লাসের এক্সাম্পল গুলো নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমরা আরেকটা স্পেস দেখছিলাম, Pn, সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস অর ইকুয়াল টু n। সো সেই Pn স্পেসের স্ট্যান্ডার্ড বেসিস কারা? Pn স্পেস, 1, x, x² এক্স্যাক্টলি P1, P2 equals to x, P3 equals to x square, up to Pn equals to P1 equals to this। আচ্ছা, নোটেশন একটু চেঞ্জ করি, পি নট দিয়ে এটা, এটা নাম দিলাম, পাওয়ারের সাথে ম্যাচ করে নোটেশন দিচ্ছি, তো সেই ক্ষেত্রে Pn আসতেছে হচ্ছে x⁴n। সো এরা মিলে একটা বেসিস ফর্ম করে ফর Pn, স্ট্যান্ডার্ড, স্যার। এটা স্ট্যান্ডার্ড বেসিস। হ্যাঁ, কেউ কিছু বলতে নিয়েছিলেন? জি যিনি স্যার। বলছেন, স্যার হ্যাঁ। আমাদের স্যার ওই আইজে কে ওইখানে যে একটা ব্যাপার ছিল যে ওরা আসলে সবগুলোর সাথে পারপেন্ডিকুলার। ওই জায়গা থেকে আমরা বলতেছিলাম হয়তো যে এগুলো স্ট্যান্ডার্ড বেসিস। কিন্তু আমরা যখন এই ফাংশন আসতেছি, তখন তো স্যার এই এই ইয়াগুলো ভেক্টর গুলো পারপেন্ডিকুলার কিনা, তো এটা তো তখন আর ইয়া করতেছে না, ম্যাটার করতেছে না। 1 x, x²। তো এই জায়গা আসলে আমি স্যার স্ট্যান্ডার্ড বেসিসের আমি ডিফিনিশনটা আসলে কি দিচ্ছি? আচ্ছা, পারপেন্ডিকুলার আইডিয়াটা আসলে আপনি বানিয়ে নিছেন, হ্যাঁ, আমরা এটা নিয়ে কোথাও কিছু মেনশন করি নাই। আমরা কোন একটা ক্লাসে ইনার প্রোডাক্টের আইডিয়া নিয়ে কথা বলেছিলাম। সো ইনার প্রোডাক্ট ডিফাইন করে আসলে দেখানো সম্ভব যে এরা সবাই অর্থগোনাল। সো যেই পারপেন্ডিকুলার বা অর্থগোনালিটির কথা আপনি বলতেছেন, সেটা আসলেও সত্য। বাট দ্য প্রবলেম ইজ, আমরা কোথাও তো মেনশনও করি না যে পারপেন্ডিকুলার হওয়া লাগবে। যখন আমরা স্ট্যান্ডার্ড বেসিস চুজ করতেছি, স্ট্যান্ডার্ড বেসিস হওয়ার জন্য অর্থগোনাল হওয়া লাগবে, নন স্ট্যান্ডার্ড বেসিসও অর্থগোনাল হইতে পারে। যেমন আমরা এখানে যে এক্সাম্পলটা চুজ করছি, I+J আর I-J, এরা দুইজন পারপেন্ডিকুলার। সেই পারপেন্ডিকুলার আইডিয়াটা আপনি নিজে ইমাজিন করে নিয়েছেন, আমরা কিন্তু কোথাও বলি নাই।
তাহলে স্যার স্ট্যান্ডার্ড বেসিস হইতে হইলে মানে এক্সট্রা করে স্যার কি স্ট্যান্ডার্ড একটা বেসিস মানে হইতে হইলে ফুলফিল করা লাগবে? শর্তটা হচ্ছে আমাদের পরিচিতটা হওয়া লাগবে, মোস্ট কমন যেটা। তার মানে ডেফিনেশনের মধ্যে একটা ভেগনেস আছে, রাইট? সো বিষয়টা এইটা না যে স্ট্যান্ডার্ড বেসিস বলে কোনো একটা টার্ম আছে যাকে আমরা ডিফাইন করতেছি, বিষয়টা এটা না। আমরা আর এন চিনতেছি, ফর এই পেজে যেটা আছে আমরা আর এন কে চিনতেছি, এবং আর এন এর জন্য অলরেডি আমাদেরকে ইউজুয়ালি আমরা ব্যবহার করি এমন একটা বেসিস অ্যাভেলেবল আছে, ওর নাম আমরা দিতেছি আর এন এর স্ট্যান্ডার্ড বেসিস। বিষয়টা এমন না যে স্ট্যান্ডার্ড বেসিস বলে কাউকে আমরা আগে ডিফাইন করে আসছি, প্রত্যেক স্পেসের একটা করে স্ট্যান্ডার্ড বেসিস থাকে, বিষয়টা এমন না। আমি কি বুঝতে পারছি? একটা যে কোনো ভেক্টর স্পেসে যদি এমন সিচুয়েশন হয় যে ওখানে আমরা কমনলি একটা বেসিস ইউজ করতেছি, তখন আমরা তাকে বলতেছি যে এ হচ্ছে এই স্পেসের জন্য একটা স্ট্যান্ডার্ড বেসিস। আমরা স্ট্যান্ডার্ড বেসিস বলে স্ট্রিক্টলি কোনো টার্ম ডিফাইন করতেছি না। আমি কি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? জি স্যার। তাহলে স্যার বেসিক্যালি এটা হচ্ছে যে আমাদের কাছে যেটা বেশি কনভিনিয়েন্ট হুম। ওইটা আমরা স্ট্যাটিস্টিক নিচ্ছি। আমরা স্ট্যান্ডার্ড বেসিস নিচ্ছি না কখনো, আমরা আমাদের থাকা একটা বেসিসকে স্ট্যান্ডার্ড নাম দিয়ে দিতেছি আকিকা করায়। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আপনি জি স্যার। স্ট্যান্ডার্ডের একটা ডেফিনেশনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করার ট্রাই করতেছেন, আপনার মাথাটা ওইদিকে বায়াস হয়ে গেছে। আমার যেটা আছে সেটা অলরেডি আছে, আমি শুধু তাকে একটা নাম দিছি, এটা স্ট্যান্ডার্ড কারণ ঘন ঘন ইউজ করি। জি স্যার। আচ্ছা, ওকে। আমরা, আচ্ছা, যে কোনো, এখন কথা হচ্ছে যে আমি যদি ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স মাইনাস এক্স কিউব, এরকম কয়েক, ধরেন এই তিনটা ভেক্টরও যদি নেই, তাহলে এই তিনজন মিলেও আসলে স্প্যান করে পুরা পি3 কে, এটা ক্যাপিটাল পি। কিন্তু এরা নন স্ট্যান্ডার্ড, আমাদের চোখে এইটা বেশি সহনীয়, আমরা এইটা দেখে অভ্যস্ত, আমরা এই জন্য এটার নাম দিচ্ছি স্ট্যান্ডার্ড বেসিস ফর পিএন। আমরা মেট্রিক্সের দুনিয়ার কথা যদি চিন্তা করি, আমরা চিন্তা করলাম যে ভি হচ্ছে সেট অফ অল 2x2 মেট্রিক্সেস। হ্যাঁ, তাহলে ওর বেসিস কি হইতে পারে? আমরা এরকম সুন্দর দেখতে আহ চারটা মেট্রিক্স নিচ্ছি। তো আরো অন্য চারটা ম্যাট্রিক্স দিয়েও হয়তো বা কাজ চালানো যেত, কিন্তু এদের মিলে যদি আমি একটা সেট বানাই, তাহলে এইটা হচ্ছে আমার, আচ্ছা প্রথমে এটা জিরো হবে। এইটা হচ্ছে সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড চয়েস, হ্যাঁ, যার কারণে আমরা এইটাকে অনেক সময় এই অল 2x2 ম্যাট্রিক্সের যে ভেক্টর স্পেসটা তার স্ট্যান্ডার্ড বেসিস অনেক সময় বলি। তো এই হচ্ছে বেসিসের ডেফিনেশন। আমরা এখন কিছু প্রবলেম সলভ করি, হ্যাঁ। এই পর্যন্ত কারো কোথাও কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? লাস্ট কিছুক্ষণ একজন যে প্রশ্নগুলা করলেন, এই প্রশ্নগুলো কিন্তু খুব জরুরি প্রশ্ন ছিল, হ্যাঁ। আহ, আপনাদের এরকম কোনো কনসেপচুয়াল যে কোনো জায়গায় কোনো ইস্যুস যদি থাকে যেটা মনে হচ্ছে, আপনারা প্রশ্ন করে ফেলেন। তার স্ট্যান্ডার্ডটা কখন বলতেছি আর কখন শুধুমাত্র বেসিস বলতেছি, এটা ডিফারেন্স একটু বুঝি নাই। আচ্ছা, এইটাই এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি। আইডিয়াটা হয়েছে সকল আমা- আপনি আর2 এর বেসিস কয়টা বানাইতে পারবেন? দুইটা স্যার। আর2 এর বেসিস, আর2 এর পসিবল বেসিস কতগুলা হয়? দুইটা। কেন দুইটা কেন? আই আর জে মানে এক্স অক্ষর, বেসিসের দুইটা এলিমেন্ট অক্ষর দুইটা থাকবে। হয়, বেসিস কয়টা হয়? যেমন আই যে একটা বেসিস হইতে পারে, আই প্লাস যে আই মাইনাস যে একটা বেসিস হতে পারে, 2i প্লাস যে 2i মাইনাস যে আরেকটা হইতে পারে। এভাবে আপনি বেসিস কয়টা বানাতে পারবেন? এক একটা বেসিসের এলিমেন্ট দুইটা, বেসিস দুইটা না। আচ্ছা, কয়টা হইতে বেসিস পারে? ইনফাইনাইটলি হতে পারে sir। ইনফাইনিটলি মেনি হইতে পারে। এখন দেখেন দেখি এই ইনফাইনিটলি মেনি পসিবল কেসের মধ্যে একটা কেস কি আছে যেটা আপনার অনেক পরিচিত? সহজ হচ্ছে। হ্যাঁ, সহজ না, পরিচিত ব্যাপারটা বলতে। সহজের না, যেটা আপনি আগে থেকে ইউজ করতেছেন। আচ্ছা, আগে তো কখনো ইউজ করি নাই স্যার এইভাবে।
আপনি আই আচ্ছা, আর ধরে জে কে নিলাম। আগে কখনো ইউজ করেন নাই? করেছি স্যার, হ্যাঁ। ধরলাম এক্স্যাক্টলি। স্যার। মানে বেসিস নামটা জানতেন না, কিন্তু আপনি আই আর জে টার্মস অফ ভেক্টরকে লিখে অভ্যস্ত অনেক আগে থেকে, রাইট? জি। এই জন্য আমরা ওকে বলতেছি যে ওকে তো আমরা সাধারণত ইউজ করে অভ্যস্ত। ও ও হচ্ছে আর টু এর জন্য স্ট্যান্ডার্ড বেসিস। সো আমরা একটা ভেক্টরকে স্ট্যান্ডার্ড কখন বলবো আর কখন বলবো না, এই কোয়েশ্চেনটা রং। আমরা কখন একটা ভেক্টরকে স্ট্যান্ডার্ড বলবো না, আমরা এই ভেক্টর স্পেসটাকে চিনি বলে ও না আমরা পরিচয় করায় দেওয়ার জন্য কোনটা কোন বেসিস নিয়ে কথা বলতেছিস দোস্ত? ওই যে যেটা স্ট্যান্ডার্ড, যেটা আমরা ইউজ করি। কথার ছলে নামকরণের কথা মিন করতেছি। স্ট্রিক্টলি কোনো টার্ম আমি ডিফাইন করতেছি না স্ট্যান্ডার্ড বেসিস। আচ্ছা অর্থাৎ স্যার, ধরে এইরকম নিছি যে কোনো এটাকে কোয়েশ্চেন এক্সিস্ট স্ট্যান্ডার্ড করতে ধরলাম। পারে না যে আপনাকে আমি কোন একটা ভেক্টর স্পেস দিলাম, একটা বেসিস দিলাম, দিয়ে বললাম চেক করেন এটা স্ট্যান্ডার্ড কিনা। এই কোয়েশ্চেনটাই রং। হ্যাঁ, পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসলে আপনি বলবেন স্যার প্রশ্ন ভুল দিছে, কারণ স্ট্যান্ডার্ড বেসিস বলে স্ট্রিক্টলি ডিফাইন কোনো টার্ম নাই। ওইটা যেটা ডিপেন্ড করবো সেটাই, মানে যেটাকে বলবো সেটাই। এক্স্যাক্টলি। কথার ছলে আপনি যদি কখনো বলা লাগে যে যেটা সাধারণত আমরা ব্যবহার করি দোস্ত ওইটা ইউজ করে ফেলে, এক বন্ধু এক বন্ধুকে বলতেছেন, এত কথা না বলে বলে ফেলবেন যে দোস্ত স্ট্যান্ডার্ডটা ইউজ কর। জি স্যার। একইভাবে এরকম অন্য স্পেস গুলার জন্য প্রযোজ্য। আপনি জীবনে যতবার পলিনোমিয়াল লিখছেন, আপনি লিখছেন 1 + 2x + 3x²। আমার মনে পড়ে না আপনি পলিনোমিয়াল লেখার সবচেয়ে কমন স্টাইল এটা চুজ করছিলেন যে 2x + 1 - x + 7 × 1 + x² + 8 × x - x³ আপনার লাইফে আপনি, এবং মানে একবার লেখার কথা মিন করতেছেন না, প্রতিবারই এইভাবে এদের টার্মসে লিখে লিখে আপনি ছোটবেলা থেকে ট্রেইনড হয়েছেন। বিষয়টা এরকম না। দ্যাট মিনস এই বেসিসটা স্ট্যান্ডার্ড না। আমি স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ড বলতে এইটা মিন করতেছি। বুঝতে পারছি স্যার। ওকে। শো দ্যাট, যে প্রবলেমটা লিখতে শুরু করছিলাম, শো দ্যাট দ্য ভেক্টরস v1 equals to 1 to 1, v2 equals to 290, and v3 equals to 334 form a basis for R3. So আমাকে একটা তিনটা ভেক্টর দেওয়া হয়েছে, 3 ডাইমেনশনাল। এটা পুরা R3 কে স্প্যান করতে হবে, এবং R3 এবং এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, দুইটা কথাই সত্য হওয়া লাগবে। সো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এই শর্তটা ব্যবহার করলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক C1 V1 প্লাস C2 V2 প্লাস C3 V3 ইকুয়ালস টু যদি জিরো ভেক্টর ইমাজিন করি, এবং এখান থেকে যদি আমি সলভ করে C1 C2 C3 কত হওয়া লাগবে বের করার চেষ্টা করি, তাহলে রেজাল্টটা C10 C20 C30 হওয়া লাগবে। অন্য কোনো নন জিরো সলিউশন C1 C2 C3 জন্য এক্সিস্ট করবে না। মনে করে দেখেন, দিস ওয়াজ দ্য আইডিয়া ফর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। আর স্প্যানের আইডিয়াটা পুরা স্পেসকে স্প্যান করতে হবে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো একটা R3 থেকে যে কোনো একটা ভেক্টর নেন, সে বি ভেক্টর। এই বি ভেক্টরটার জন্য এই বি ভেক্টরটাকে V1 V2 এবং V3-র কোনো না কোনো লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করতে পারতে হবে। তাহলে এই দুইটা নিয়ে আইডিয়া নিয়ে একটু আমরা আগাই। এই C1 এটার ক্ষেত্রে আইডিয়াটা হচ্ছে এরকম যে C1 ইন্টু ভেক্টর হচ্ছে 1 to 1 প্লাস C2 V2 ভেক্টর হচ্ছে 290 প্লাস C3 V3 ভেক্টর হচ্ছে 334 ইকুয়ালস টু জিরো ভেক্টর। হুইচ মিনস জিরো ভেক্টর মানে আবার কি, জিরো ভেক্টর মানে হচ্ছে আবার 0 0 0। সো প্রত্যেকটা ফার্স্ট কোঅর্ডিনেট কোঅর্ডিনেট নিয়ে যদি একটা ইকুয়েশন ফর্ম করি, আমি এক লাইন শর্ট মারতেছি, আপনারা এটা একটু লিখবেন, হ্যাঁ ডিটেলে লিখবেন। সো C1 প্লাস 2C2 প্লাস 3C3 কমা নেক্সট কোঅর্ডিনেট কমা নেক্সট, এটা এই একটা লাইন লিখে নিবেন আপনার পরীক্ষা লিখতে হলে, ফর্মালিটিজ আর কি।
আমি একবার ইকুয়েশনটা লিখে ফেলতেছি, ইকুয়েশন 3টা লিখে ফেলতেছি। এবার দ্বিতীয় কোঅর্ডিনেটে যদি আসি, 2c1 প্লাস 9c2 প্লাস 3c3 ইকুয়ালস টু 0 হওয়া লাগবে, c1 প্লাস 0 ইন্টু c2 প্লাস 4c3 0 হওয়া লাগবে। আর এখানকার আইডিয়া হচ্ছে যে কোনো আরবিট্রারি চোজেন বি ভেক্টরকে আমি নেই না কেন, তাকে v1 v2 v3 লিনিয়ার কম্বিনেশনে লেখা যেতেই হবে। প্রত্যেক বি এর জন্যই আমি এরকম k1 k2 k3 অস্তিত্ব পাবোই পাবো, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো আমি যদি ধরে নিই যে বি ভেক্টরটার কোঅর্ডিনেট গুলো হচ্ছে b1 b2 b3, আর রাইট সাইডে k1 ইন্টু ওই যে 1 2 1 প্লাস k2 ইন্টু 2 9 0 প্লাস k3 ইন্টু 3 3 4। এবং আপনারা বোধহয় খেয়াল করছেন যে যেই লিনিয়ার কম্বিনেশনটা এই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে লেফট সাইডে লিখছি, সেম লিনিয়ার কম্বিনেশনটাই এখানে আছে, জাস্ট সি এর জায়গায় কে। সো এদেরকে দিয়েও যদি আমি একটা সিস্টেম ফর্ম করি, তাহলে সিস্টেমটা দেখতে এরকম হবে যে k1 প্লাস 2 k2, বাইরটা দেখে দেখেই লিখতেছি কারণ ডানেটা একই রকম হবে, প্লাস 3 k3 ইকুয়ালস টু হওয়া লাগবে b1, 2 k1 প্লাস 9 k2 প্লাস 3 k3, এটা হওয়া লাগবে হচ্ছে b2, আর k1 প্লাস 4 k3 এটা হওয়া লাগবে হচ্ছে b3। এবার দুইটা আমি আসলে এভাবে প্যারালালি দুইটা লিখতেছি, একটা করে একটা পুরাটা চেক করা শেষ না করে তারপর অন্যটা না করে আমি এরকম প্যারালাল কেন করতেছি বলি। আমি আসলে এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছি। দেখেন, আমার লাগবে প্রথমত মানে বেসিস ফর্ম করার জন্য দুইটা তথ্য সত্য লাগবে। প্রথম তথ্য হচ্ছে এখান থেকে সলভ করে আমাকে c1 সমান c2 সমান c3 সমান 0 আনতে হবে। আমাকে আনতে হবে দিস ইজ দ্য অনলি সলিউশন। আর দ্বিতীয়টা থেকে এখান থেকে আমাকে k1 k2 k3 জন্য কনসিস্টেন্ট সলিউশন পেতে হবে, হোয়াট এভার b1 b2 b3 ইজ। এই দুইটা কথাই একই কন্ডিশন চেক করলেই সত্য হয়ে যাবে। কেউ কি বলতে পারবেন কন্ডিশনটা কি? সেটা হচ্ছে আমি যদি একটা ম্যাট্রিক্স বানাই, যে ম্যাট্রিক্সে হচ্ছে এই বোথ সিস্টেমের লেফট হ্যান্ড, এই দুইটা সিস্টেম হুবহু সেম, শুধু রাইট হ্যান্ড সাইডে ডিফারেন্ট। লেফট হ্যান্ড সাইডেরটা হোমোজেনিয়াস সিস্টেম, রাইট হ্যান্ড সাইডেরটা নন হোমোজেনিয়াস সিস্টেম, বাট লেফট সাইড দুইটারই সেম, 1 2 3 2 9 3 1 0 4, 1 2 3 2 9 3 1 0 4। এবং আমাদের আগের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে এখানকার কলাম গুলা হচ্ছে এক্স্যাক্টলি এই ভেক্টর গুলা। এই ভেক্টর গুলাকে কলাম বরাবর তিনটা কলাম বানায় বসায় দিলেই চলতেছে। আইডিয়াটা হচ্ছে বোথ কন্ডিশন সত্য হয়ে যাবে যদি আমি পাই যে ডিটারমিনেন্ট অফ এ নন জিরো। কেন? আগে এই সবগুলা ব্যাখ্যাই আগে আলোচনা করে, আমি তাও একটু মনে করাই দিই। বিকজ প্রথমটার কেসে যদি আমরা চোখে দেখে বুঝতেছি c1 c2 c3 0 বসালে ইকুয়েশন স্যাটিসফাইড হয়, সো নো সলিউশনের কোনো অপশনই নাই, হয় ওয়ান সলিউশন না হলে ইনফিনিটলি মেনি সলিউশন। ইনফিনিটলি মেনি পাওয়ার উপায় হচ্ছে গসেন এলিমিনেশন করলে নিচের ইকুয়েশনটা ভ্যানিশ হয়ে যাবে। নিচের ইকুয়েশনটা ভ্যানিশ হওয়ার মানে হচ্ছে এই কোএফিসিয়েন্ট গুলা দিয়ে যে ম্যাট্রিক্সটা বানাইছি গসেন এলিমিনেশন শেষে এই রোটা 0 হয়ে যাবে, যেটা প্রমাণ করে যে এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট মানে তখন 0 হবে। তার মানে এই যে দুইটা মাত্র পসিবল কেস এখানে পাইলাম, একটা হচ্ছে ইউনিক সলিউশন আর একটা হচ্ছে ইনফিনিটলি মেনি সলিউশন। ইনফিনিটলি মেনি সলিউশনের ক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এটা 0 হওয়া লাগবে, আর ডিটারমিনেন্ট অফ এ নন জিরো মানে হচ্ছে নিচের রোটা ভ্যানিশ হবে না, তার মানে ইনফিনিটলি মেনি সলিউশন আসবে না, তার মানে একটা মাত্র সলিউশনই থাকবে। যেহেতু আমরা অলরেডি চোখে দেখে বা এই অবজারভেশন একটা সলিউশন ম্যানেজ করছি, ইউনিক সলিউশনের মানে হচ্ছে ওইটাই একমাত্র সলিউশন হবে, হুইচ ইজ 0 0 0। এবার ডানেরটায় যদি তাকাই, আমি এই সিস্টেমটাকে যদি এ এক্স ইকোয়ালস টু বি ফরম্যাটে লিখে এটাকে ওপারে ট্রান্সফার করতে পারি, এক্স ইকোয়ালস টু যে এ এক্স ইকোয়ালস টু বি, এখান থেকে যদি আমি লিখতে পারি এক্স ইকোয়ালস টু এ ইনভার্স বি, তার মানে এই যে এটি সলিউশন। আর এইভাবে যদি এটাকে ওই পাশে ট্রান্সফার করা যায় তাহলে অলওয়েজ সলিউশন পাওয়া যাবেই। তার মানে প্রত্যেক বি এর জন্যই k1 k2 k3 পাওয়া যাবেই।
তার মানে ব্যাপারটা শুধু ম্যাটার করতেছে এটাকে ওপাশে ট্রান্সফার করা যাবে কিনা তার উপর, এবং ডিটারমিনেন্ট অফ এ নন জিরো হইলেই কেবল এটা ট্রান্সফার করা যাবে। মানে বোথ কন্ডিশন একসাথে সত্য হয়ে যাবে যদি ডিটারমিনেন্ট অফ এ নন জিরো হয়। তা আমাকে খালি এখান থেকে ডিটারমিনেন্ট অফ এ বের করতে হবে, সেটা হচ্ছে 1 ইন্টু 36, শুধু 36, -2 ইন্টু 8 - 3 5, +3 ইন্টু -9। 36 - 10 - 27, কানের পাশ থেকে গুলিয়ে গেছে, একটুর জন্য জিরো হয় নাই। এই 27টা 26 হলেই গেছিল, যদি না আমি কোনো নিউমেরিক্যাল ক্যালকুলেশন ভুল করে থাকি। তো নিউমেরিক্যাল ক্যালকুলেশন ভুল করি বা না করি যাই হোক না কেন, মানে এটা জিরো আসতো না। আচ্ছা আমি একটু চেক করে ফেলি। 36 - 0 -2, 4 × 2 = 8 - 3 5, ঠিক আছে, +3, 2 0 0 হ্যাঁ ঠিক আছে ক্যালকুলেশন। সো এই -1 আসার মানে হচ্ছে দিস ইজ নট জিরো। তার মানে এই যে সেটটা V1, V2, V3, এটা ইজ ইনডিড এ বেসিস ফর ম্যাট্রিক্স। কারো বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে বলবেন। আচ্ছা আরেকটা প্রবলেম সলভ করা যাক। যে ওই যে আমরা 4টা ম্যাট্রিক্স নিয়েছিলাম, এই 1 0 0 0, 0 1 0 0, 0 0 1 0 এবং 0 0 0 1, এরা কি আসলেও বেসিস ফর্ম করে কিনা অল 2 বাই 2 ম্যাট্রিক্স এর ভেক্টর স্পেসের জন্য? ভি হচ্ছে সেট অফ অল 2 বাই 2 ম্যাট্রিসেস, সেটাও চেক করে ফেলি। আর এই ক্ষেত্রে এই যে এদের দ্বারা পুরা এম, মানে পুরা ভি স্পেসটা স্প্যান হওয়া লাগবে, মানে এদের এভরি লিনিয়ার কম্বিনেশন নেওয়ার পর আমরা এভাবে চিন্তা করতে পারি, যে কোনো একটা আরবিটারি ম্যাট্রিক্স নিই, পি কিউ আর এস, সেই ম্যাট্রিক্সকে এই চারজনের লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করতে পারতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্তটা, এই স্প্যান হওয়ার না, প্রথম শর্তটা স্প্যান হওয়ার শর্তটা। আপনি এই ম্যাট্রিক্সটাকে এ দিয়ে গুণ করলে আসতেছে A0 0 0, এই ম্যাট্রিক্সটাকে গুণ করলে আসতেছে 0 B 0 0, এটসেট্রা। ওই 4টা ম্যাট্রিক্সকে যোগ করলে আসলে আসে ABCD সমান PQRS। তাহলে আমি সলভ করে সবগুলা উল্টা লিখছি, আসলে সবগুলাতেই ABCD গুলো আগে লেখা লাগবে। সো এ পেয়ে গেলাম পি, একই কথা মানে জাস্ট মানে এমফাসাইজের জন্য, বি পেয়ে গেলাম হচ্ছে কিউ, সি পেয়ে গেলাম আর, ডি পেয়ে গেলাম এস। সো তার মানে একটা আরবিটারি ভেক্টর আমি নিছি ভেক্টর স্পেস থেকে, তাদেরকে যাদেরকে ক্লেইম করা হচ্ছে বেসিস, সেই বেসিসের এলিমেন্ট গুলো লিনিয়ার কম্বিনেশন লিখছি। প্রত্যেক ম্যাট্রিক্স পি কিউ আর এস এর জন্য এরকম ABCD খুঁজে পেতে পারতে হবে, এবং আমি খুঁজে পাইছি, হুইচ মিনস স্প্যানের আইডিয়াটা ঠিক আছে। আর বাকি থাকে হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। এই এরা যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে বুঝবো? যদি আমি এখন এই লিনিয়ার কম্বিনেশনটাকে এইটা না ধরে ধরতাম জিরো ম্যাট্রিক্স, জিরো ভেক্টর অফ দ্যাট স্পেস, তাহলে এইখানে আসতে হচ্ছে 0 0 0 0, যেখান থেকে দেখতে পাচ্ছি A সমান B সমান C সমান D সমান জিরো ছাড়া আর কোনো অপশন নাই। এরা প্রত্যেকে জিরো হইলেই, এই লিনিয়ার কম্বিনেশনের কোএফিসিয়েন্ট গুলা প্রত্যেকে জিরো হইলেই কেবলমাত্র আমার এটা ইকুয়ালস টু জিরো আসতেছে, জিরো ভেক্টর আসতেছে। তার মানে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের শর্ত প্রমাণ হয়ে গেছে। তার মানে এই 4টা ম্যাট্রিক্স আসলেও আহ, এই স্পেসের জন্য বেসিস ফর্ম করে। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এই যে বেসিস নিয়ে কথা বলতেছি, এই বেসিস অলওয়েজ ইউনিক হয়। মানে বেসিস ইউনিক হয় না, বেসিস ইনফিনিটি মেনি হতে পারে, বেসিসের রিপ্রেজেন্টেশনটা ইউনিক হয়। অর্থাৎ আমি বেসিস ভেক্টরের মাধ্যমে কোন একটা ভেক্টরকে যখন প্রকাশ করতেছি, ফর এক্সাম্পল এই যে এখানে
3v1 প্লাস 1.6v2, এভাবে আমি এই দুই ভেক্টর লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করতে পারছি আমার ভেক্টরকে। এইটা ইউনিক, অন্য ডিফারেন্ট আরেকটা কম্বিনেশন এক্সপ্রেস করা যাবে না। এইটাই একটা থিওরেম হিসাবে আমি এখানে একটু লিখে দিচ্ছি, এন্ড খুব দ্রুত, খুব অল্প পরিসরে প্রুফটাও দেখাবো। ইফ থিওরেম, ইফ s equals to v1, v2, v3 এভাবে আপ টু vn is a basis for a vector space v, then every vector v in v can be expressed in the form c1 v1 plus c2 v2 cn vn in exactly one way। একভাবেই, কেবল একটা ইউনিক ওয়েতেই রিপ্রেজেন্ট করা যাবে, এবং এটা প্রমাণ করা খুব সহজ। ধরা যাক ভি কে দুই ভাবে এরকম কম্বিনেশন করা যায়। একটা হচ্ছে কোএফিসিয়েন্ট গুলো এভাবে নিলাম, ধরা যাক ওকে এভাবেও লেখা যাচ্ছে k1 v1 প্লাস kn vn। তাহলে এই জোড়া মিলে একটা ইকুয়েশন চিন্তা করে যদি সবাইকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, আমি পাচ্ছি c1 - k1 v1 প্লাস আপ টু cn - kn vn। রাইট সাইডে জিরো ভেক্টর হবে, রাইট, জিরো নাম্বার না। এখন দেখেন এইটা এক্স্যাক্টলি ভি1 থেকে ভিএন এর একটা লিনিয়ার কম্বিনেশন। আর যেহেতু বলাই আছে এস হচ্ছে বেসিস, এস বেসিস মানে হচ্ছে দুই শর্তই সত্য, তার মধ্যে আমার পার্টিকুলার ইন্টারেস্ট হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। সো তার মানে এই ভি1 থেকে ভিএন এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো এদের যে কোনো একটা লিনিয়ার কম্বিনেশনকে জিরো দিয়ে ইকুয়েট করলে, সলভ করলে আমরা দেখবো এটা কেবলমাত্র পসিবল যদি প্রত্যেকটা কোএফিসিয়েন্ট ইন্ডিভিজুয়ালি জিরো হয়, which means c1 সমান k1, c2 সমান k2 হবে আপ টু cn সমান kn। তার মানে দুই ভাবে এক্সপ্রেস করা ট্রাই করেও দেখলাম যে একদম কম্পোনেন্ট ওয়াইজ কোএফিসিয়েন্ট গুলো সেম হইতেই হবে। তার মানে আসলে ইউনিকনেস এর গ্যারান্টি আছে। কারো কোথাও এই পর্যন্ত বুঝতে সমস্যা থাকলে বলবেন। স্যার একদম ফার্স্টে প্রবলেমটা স্যার একটু দেখেছিলেন ওই V1 V2 এটা, একদম লাস্টের একদম ফার্স্টটা, প্রথম যেটা প্রবলেম সলভিং এর। এটা, হ্যাঁ। জি স্যার, হ্যাঁ জি স্যার, এটা স্যার আমরা স্যার প্রথমে দেখেছি স্যার V1 V2 V3 হচ্ছে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ। দেন আমরা শো করছি যে এটা আসলে ওরা পুরা থ্রি স্পেস কে স্প্যান করে। হ্যাঁ। তো থ্রি স্পেস যতগুলো ভেক্টর আছে সবগুলা এই তিনটা দিয়ে এক্সপ্রেস করা যায়। হ্যাঁ। তো এখন স্যার থ্রি ডি স্প্যান করার জন্য আসলে তো তিনটা ভেক্টরকে একই প্লেনে থাকা যাবে না। যদি না একই প্লেনে না থাকলে আসলে থ্রি ডি স্পেসকে স্প্যান করতে পারবে হ্যাঁ। অল্টারনেটলি বললে। হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা স্যার শো করছি যে এটা যেটা মিনার জিরো হয়, আমরা এই এই যে K1 K2 এর কোএফিসিয়েন্ট গুলো নিয়ে যে হ্যাঁ। ম্যাট্রিক্স হয়, তো এইখান থেকে স্যার আমার যে একটা অনুমান আছে সেটা হচ্ছে স্যার, আমরা যদি স্যার 4x4 স্পেস চিন্তা করি, হ্যাঁ। and ওইখানে যদি আমরা সেম ভাবে একটা 4x4 ম্যাট্রিক্স আনতে পারি, হ্যাঁ। এবং যদি দেখাতে পারি যে ওই 4x4 ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট জিরো না, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারবো যে ওই চারটা ভেক্টর আসলে একই প্লেনে নাই। আচ্ছা, যেই জায়গাটা অল্টারনেটলি মিস করতেছেন, প্লেনের আইডিয়াতে তো আমরা, দেখেন এই 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 অঙ্কে আপনি যেই জিওমেট্রিক আইডিয়াটা প্রজেক্ট করতে চাচ্ছেন ওইটাকে 2D তে ইমাজিন করেন, তখন দুইটা ভেক্টর দেওয়া থাকবে 2 ডাইমেনশনাল, এবং আমাদের রিকোয়ারমেন্ট হবে এরা সেম লাইন বরাবর নাই, রাইট, কো লিনিয়ার। জি
জি স্যার। তো এই আইডিয়া থেকে আপনি যেভাবে ইমাজিন করে থ্রিডি পর্যন্ত যাচ্ছেন, এভাবে চিন্তা করেন যে আপনি 2D থেকে 3D তে জেনারেলাইজ করতেছেন। সো কোলিনিয়ার না, এই শর্তটা চলে গেছে কোপ্লেনার না। তাহলে 3D থেকে যখন 4D তে যাবেন তখন প্লেনের আইডিয়া তো আর থাকবে না। প্লেনের যেটা ওই 4D স্পেসে একটা 3D অবজেক্ট হচ্ছে ওখানকার ওয়ান স্টেপ জেনারেলাইজেশন অফ দ্য প্লেন, যাকে আমরা এর আগে নাম দিচ্ছি হাইপার প্লেন। কাইন্ড অফ ওই হাইপার প্লেন টাইপ, মানে ওই হ্যাঁ, স্পেসে রিলেভেন্ট আমাদের প্লেনের সমতুল্য যেটা হয় আর কি। এক্স্যাক্টলি সেইটাতে সেম থাকবে না, এরকম কিছু একটা টাইপের জিনিস আসতেছে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। আর আপনি, আমি জানি আচ্ছা, আপনি, আমার কি জানতে হ্যাঁ চাই, আমার এই যে ক্লেমটা আসলে ঠিক আছে কিনা বা কোনো ভুল আছে কিনা একটু হ্যাঁ, আপনার ক্লেম ঠিক আছে, idea করবেন। আপনার ক্লেম ঠিক আছে। তবে বলার সময় মানে আপনি বলতে ভুল করছেন কিন্তু ভাবছেন ঠিক, আপনি বলার সময় প্লেন বলছেন। কারণ 3D তেও কিন্তু লাইন এক্সিস্ট করে। সো আপনি যদি 2D থেকে 3D তে জেনারেলাইজেশনের সময় বলে দিতেন যে একই লাইনে ভেক্টর তিনটা না হইলেই হইলো, তাহলে পুরো পিকচারটা কিন্তু আসতেছে না। আসল সত্যটা হচ্ছে একই লাইনে না হয়েও এক প্লেন হয়েও কিন্তু ডিটারমিনেন্ট জিরো হইতে পারে। ঠিক জি স্যার। একইভাবে যখন আপনি 4D তেও তো প্লেন এক্সিস্ট করতে পারে। সো যার কারণে প্লেন ওয়ার্ডটা উচ্চারণ করলে একটা ঝামেলা পেকে যাচ্ছে, বাট আমি আলটিমেটলি বুঝছি যে আপনি মানে মিন করছেন কারেক্ট জিনিস। আচ্ছা, জি স্যার। প্লাস হচ্ছে আমি অ্যাডিশনালি মানে আপনার কথা, আপনি কি উদ্দেশ্যে বলছেন সেটা আমি বুঝছি, এমন না যে আপনি আপনি একটা কাইন্ড অফ একটা আইডিয়া প্রজেক্ট করছেন, জাস্ট আইডিয়াটা আমার সাথে ভেরিফাই করে নিলেন। কিন্তু আমি অ্যাড করতেছি আপনার কথার এগেইনস্টে, কমেন্ট করতেছি না, আমি জাস্ট অ্যাড করতেছি। আমরা কিন্তু ঠিক উল্টা পথে হাঁটার ট্রাই করতেছি, যেই পথে একটু আগে আপনি হাঁটছেন, একটা অ্যালজেব্রাইক আইডিয়া থেকে জিওমেট্রিক রিলেশনটাকে ভিজুয়ালাইজ করতে চেষ্টা করছেন, কিন্তু আমরা চাচ্ছি এই কোর্সে ঠিক তার উল্টাটা। জিওমেট্রি 2D 3D পর্যন্ত করতে পারি, এর বেশি পারি না বলে আমরা জিওমেট্রিক আইডিয়া গুলাকে প্রতিবার জিওমেট্রিক্যালি রিয়েলাইজ যেন করা না লাগে, অ্যালজেব্রা দিয়ে যাতে করে ফেলা যায় সেই প্রচেষ্টা করতেছি। তো যার কারণে আহ এই জিওমেট্রিক্যালি যেই অঙ্কগুলোর ব্যাপারে চিন্তা করা যায় করেন, মানসিক আনন্দ লাগে, একটা স্যাটিসফ্যাকশন ফিল হয়, আমি জানি, কিন্তু অ্যাবস্ট্রাক্টলিও অঙ্কটাকে ডেফিনেটলি চিন্তা করবেন, এটা জাস্ট অ্যাড করলাম আপনার কথার সাথে। জি স্যার। আচ্ছা, এখন আমি ডিফাইন করতেছি কোঅর্ডিনেটস অফ এ ভেক্টর। ইফ এস ইকুয়ালস টু V1 থেকে Vn is a basis for a vector space V, and যদি আমার জানা থাকে যে V কে আমি যে ইউনিক ওয়েতে V1 থেকে Vn এর লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করা যায়, সেই কম্বিনেশনটা দেখতে হচ্ছে এরকম: is the expression for a vector V in terms of the basis S, then the scalars, আগেই এটা ব্যাখ্যা করে আসছি, the scalars C1 থেকে Cn are called the coordinates of V relative to the basis X. So এই কোঅর্ডিনেট গুলাকে নিয়ে আমি একটা ভেক্টর বানাতে চাই। ইফ না দ্য ভেক্টর
C1 থেকে শুরু করে Cn, এদেরকে কমা কমা দিয়ে লিখে আমি একটা এন ডাইমেনশনাল ভেক্টর বানাই ফেলছি। ইন Rn constructed from these coordinates is called the coordinate vector of V relative to S. It is denoted by এই যে এই ভেক্টরটা C1 থেকে Cn পর্যন্ত, একে আমরা ডিনোট করি হচ্ছে কোঅর্ডিনেট অফ ভি রিলেটিভ টু দ্য বেসিস এস। সো কোঅর্ডিনেট কি সেটা আমরা আগে আলোচনা করে এসেছি, ওই যে এক্স আই প্লাস ওয়াই জে, আই জে এর টার্মসে চিন্তা করলে এক্স আর ওয়াইটা কোঅর্ডিনেট, কিন্তু আমরা একটা আহ, কি বলবো এটাকে, নট পারফেক্ট টু দ্য স্কেল হলো এখানে একটা এক্সাম্পল কেস দেখছিলাম যেখানে 5i+2 যেটাকেই 3v1+1.6v2 এভাবে লেখা যাচ্ছে। সো আই জে কে নিয়ে যদি বেসিস ফর্ম করি তার রেসপেক্টে কোঅর্ডিনেট হচ্ছে 5,2 কোঅর্ডিনেট ভেক্টর, কিন্তু V1 V2 কে বেসিস চিন্তা করলে কোঅর্ডিনেট ভেক্টর আসছে 3,1.6। তার মানে বেসিস কে তার উপর ডিপেন্ড করে যে কোঅর্ডিনেট ভেক্টর কি হবে। দ্যাট ইজ ওয়াই যখন আমরা ডিফাইন করলাম এই রিলেটিভ টু হুইচ বেসিস, এই ডেফিনেশন এই কথাটা মেনশন করাটা জরুরি। যেই বেসিস নিয়ে কাজ করতেছি সেই বেসিসের রিলেটিভে ওর কোঅর্ডিনেট ভেক্টর হচ্ছে এটা। বেসিস চেঞ্জ হয়ে গেলে কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে। ইনফ্যাক্ট আমরা আমরা আজকের ক্লাসে দেখার সময় পাবো না, কিন্তু নেক্সট ক্লাসে আমরা দেখবো যে বেসিস চেঞ্জ করলে কোঅর্ডিনেট কিভাবে চেঞ্জ হয় সেটা বের করার ফর্মুলা আছে, যে এক বেসিসে কোঅর্ডিনেট দেওয়া আছে, বেসিস চেঞ্জ করে আরেক বেসিসে চলে গেছে, নতুন কোঅর্ডিনেট কি হবে সেটা সরাসরি বের করার উপায় আছে, ফর্মুলা বা মেথড যাই বলেন। আচ্ছা, এখন এইটাকে মেট্রিক্স ফরম্যাটেও লেখা হয়, হ্যাঁ। সো C1 থেকে এরকম কলাম মেট্রিক্স আকারেও লেখা হয়। যখন এভাবে লেখা হয় তখন কনভেনশনালি থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়। সো এখন এটা কাইন্ড অফ ভেক্টর ফর্মে আছে, এটা এখানে মেট্রিক্স হিসেবে চিন্তা করতেছি আমরা। সো মেট্রিক্স ফর্ম অফ কোঅর্ডিনেট ভেক্টর ভি রিলেটেড টু এস, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে মেট্রিক্স ফর্ম। এই রিলেটেড আমরা একটু অঙ্ক দেখি, স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্ট। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু ইম্পর্টেন্ট, এটা বইতে আলাদা করে লেখা থাকে না, কিন্তু আপনারা বোধহয় বুঝতে পারতেছেন যে 2,3 আর 3,2 কিন্তু সেম পয়েন্ট না। কোঅর্ডিনেটে কাকে আগে লিখতেছি আর কাকে পরে এটা কিন্তু ম্যাটার করে। তার মানে এরা হচ্ছে অর্ডার্ড এনটুপল, এটা হচ্ছে অর্ডার্ড এনটুপল। দুইটা থাকলে বলি অর্ডার্ড পেয়ার, তিনটা থাকলে বলি অর্ডার ট্রিপল বা ট্রিপলেট, এটা তাহলে ওই সেন্সে অর্ডার্ড এনটুপল। সো অর্ডার্ড বলতে আমি মিন করতেছি যে কার পরে কে, এটা ম্যাটার করে। কেউ একজন কিছু জিজ্ঞাসা করতে নিছিলেন। এই অর্ডারটা কি আমরা এস কে যেভাবে ডিফাইন করছি মানে V1 V2, হ্যাঁ, এক্স্যাক্টলি, ওই ওখানে আমি তাহলে যাচ্ছি ফার্স্ট কোয়াড্রেন্ট আসলে। হচ্ছে যে V1 এর জন্য, সি2 হচ্ছে V2 এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি যাচ্ছি, ওখানে যাচ্ছি। সো যেটা বলেছিলাম যে বইগুলোতে আলাদা করে লেখা থাকে না, মানে আপনি যদি জাস্ট স্ট্যান্ড অ্যালোন কনসেপ্ট অ্যাজ বেসিস হিসাবে যদি আপনি সেটটাকে চিন্তা করতে চান, তাতে আপনি V1 এর আগে V2 লিখতেই পারেন, কোনো সমস্যা নেই। মানে এটা তো একটা সেট অফ ভেক্টরস, এর ভেতরে অর্ডারটা চেঞ্জ করে লিখলে আসলে সেটটা আনচেঞ্জ থাকে। ওই সেন্সে V1 V2 কে সোয়াপ করে লিখলেও এটা সেম বেসিস ভেক্টরই রয়ে গেছে। সো এই কথাটা সত্য শুধুমাত্র যদি ওকে আমি বেসিস হিসেবে চিন্তা করতে চাই, কিন্তু যখন কোঅর্ডিনেটের প্রসঙ্গ এসে পড়তেছে তখন কিন্তু এইখানে ভেক্টরগুলোর সিরিয়াল কিভাবে দিচ্ছি সেটা ম্যাটার করে ফেলতেছে, কারণ কোঅর্ডিনেটের সিরিয়ালটা ম্যাটার করতেছে। তো কোথাও এটা আলাদা করে লেখা থাকে না, কিন্তু আমরা আসলে এটা মেইনটেইন করি যে বেসিসের ভেক্টর গুলাকে, এটা শুধু একটা সেট হওয়ার পরও আমরা কনসেপচুয়ালি সেটের এলিমেন্ট গুলো অদল বদল হইতে পারলেও আমরা এটা করি না। আমরা অলওয়েজ জে কমা আই কোনোদিন আমরা স্ট্যান্ডার্ড বেসিস লিখি না, আমরা আই কমা জে লিখি, যদিও তারা সেম ভেক্টর। আই জে এইটা লেখা
আর যে আই এটা লেখা অ্যাবসলিউটলি সেম থিং, কিন্তু আমরা এইটা লেখার প্র্যাকটিস করি না। এই প্র্যাকটিসটা করি মানে আমরা অর্ডারটা এমনকি জাস্ট অ্যাজ এ সেট যদিও বেসিস, তাও তাকে লেখার সময় মেনটেন করার ট্রাই করি, বিকজ কোঅর্ডিনেটের উপর ম্যাটার করে। আশা করি বুঝতে পারছেন। সো এর আগে আমরা যে কয়টা অঙ্ক করছি বেসিস রিলেটেড, প্রত্যেকটার ক্ষেত্রে এখন আমরা ওই 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 অঙ্কে কোঅর্ডিনেট দেখে আসতে পারতেছি। যেমন এইখানে যদি এই নন স্ট্যান্ডার্ড বেসিসটা চিন্তা করি, এই বেসিসে আমার এই পলিনোমিয়ালটার কোঅর্ডিনেট হচ্ছে 2,7,8, কোএফিসিয়েন্ট গুলো কমে। আর স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে এই পলিনোমিয়ালের কোঅর্ডিনেট গুলো হচ্ছে 1,2,3। এই যে মেট্রিক্স এর উদাহরণে যদি আসেন, এই এই যে পি কিউ আর এস মেট্রিক্সটা, ওকে যখন আমি এই লিনিয়ার কম্বিনেশনে প্রকাশ করছি, ওইটা দেখা মাত্র আমরা বুঝতে পারতেছি এ কমা বি কমা সি কমা ডি হচ্ছে ওর কোঅর্ডিনেট। সো কোঅর্ডিনেটের আইডিয়া আর 3 ডাইমেনশনাল স্পেস বা 2 ডাইমেনশনাল স্পেস একটা পয়েন্ট এর আইডিয়ার সাথে ওইভাবে আর মানে কনফাইন থাকতেছে না। জিওমেট্রিক ডেফিনেশনের মধ্যে কোঅর্ডিনেটকে আমরা আর কনফাইন রাখতেছি না। মেট্রিক্সে লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করছি, এখানে কোনো জিওমেট্রি এক্সিস্ট করে না, কিন্তু স্টিল এ কমা বি কমা সি কমা ডি আমার R4 এ একটা কোঅর্ডিনেট। মানে এই পার্টিকুলার মেট্রিক্সটার কোঅর্ডিনেট ভেক্টর, যে কোঅর্ডিনেট ভেক্টরটা R4 এ এক্সিস্ট করে। ভালো কথা। এই যে দেখেন এইখানে কোঅর্ডিনেটটা কোন ডাইমেনশন এক্সিস্ট, R4 এ এক্সিস্ট করে। তার মানে হচ্ছে 4টা কোঅর্ডিনেট লাগতেছে আমার ও এখানকার যে কোনো ম্যাট্রিক্সকে লিখতে। এটা মিন করে এই যে সেটটা 2x2 ম্যাট্রিক্সের, সকল ম্যাট্রিক্সের সেট, এই ভেক্টর স্পেসটার ডাইমেনশন হচ্ছে 4। এটা একটা 4 ডাইমেনশনাল ভেক্টর। তার মানে ডাইমেনশনের আইডিয়াও কিন্তু আমরা এরকম কয়টা এক্সিস এই আইডিয়া থেকে, জিওমেট্রি থেকে সরে এসে পড়ছি। ডাইমেনশনের আইডিয়াটা হচ্ছে কতগুলা কোঅর্ডিনেট আমার থাকা লাগতেছে, লিনিয়ার কম্বিনেশনে কোএফিশিয়েন্ট কয়টা থাকা লাগতেছে, যেটা কিনা টেকনিক্যালি ইন আদার ওয়ার্ডস বেসিসে এলিমেন্ট সংখ্যা কত। সো একটা সার্টেন একটা স্পেসের জন্য একটা বেসিস একটা সার্টেন টাইপের সেট, ওর জন্য ওই সেটের এলিমেন্ট সংখ্যা হচ্ছে ওই স্পেসের ডাইমেনশন। আমরা কিন্তু এই 3 অক্ষ বরাবর 3 ডাইমেনশন এই কনসেপ্টের জেনারেলাইজেশন বা অ্যাবস্ট্রাকশনে কিন্তু চলে গেছি। আমরা কিন্তু জিওমেট্রিতে আর লিমিটেড নাই। আমরা একটা প্রবলেম দেখি। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে করতে পারেন। Find the coordinate vector of p equals to 5 comma minus 1 comma 9 relative to the basis v1 equals to 1 comma 2 comma 1, v2 equals to 2 comma 9 comma 0, v3 equals to 3 comma 3 comma 4। এই বেসিস সেটের নাম দিলাম হচ্ছে এস। Question number B, find vector u in R3 whose coordinate vector relative to S is -1। বেসিক্যালি এ তে যা চাইছে বি তে তার উল্টা জিনিস চাইছে।
এতে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেনে কি চাইছে, V1 V2 V3 তিনটা এলিমেন্ট, থ্রি ডাইমেনশনাল ভেক্টর নিয়ে একটা সেট বানাইছে এস। একে যদি বেসিস চিন্তা করি, এই বেসিসের রেসপেক্টে এই ভি ভেক্টরের কোঅর্ডিনেট ভেক্টর কত? স্ট্যান্ডার্ড বেসিস আইজেক এর রেসপেক্টে চিন্তা করলে এই ভি ভেক্টরের কোঅর্ডিনেট ভেক্টর হচ্ছে 5 - 1 আর 9। কিন্তু যদি আমি এই নন স্ট্যান্ডার্ড বেসিসে চলে যাই, সেখানেও কোঅর্ডিনেট কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। আর বি নাম্বারে চাইছে, এখানে হচ্ছে নন স্ট্যান্ডার্ড বেসিসে দেয়া আছে একটা ভেক্টরের কোঅর্ডিনেট -1 3 2, অরিজিনাল ভেক্টরটা কত? মানে আইজেক এতে কিছু না বলে আমরা বুঝে নিই হচ্ছে আইজেক এতে চাইতেছে যে ফাইন ভেক্টর ইউ ইন R3, যাকে এই এস সেটের রেসপেক্টে কোঅর্ডিনেট বের করার পর রেজাল্ট এটা আসে। তার মানে এতে যা চাওয়া হয়েছে, বি তে ঠিক তার উল্টা অঙ্কটা করতে বলা হয়েছে। এখন দেখেন কোয়েশ্চেনে বলেই দিয়েছে যে এই সেটটা একটা বেসিস, মানে এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং এ পুরো R3 কে স্প্যান করে। কোয়েশ্চেনে বেসিস বলা মানে কোয়েশ্চেন এই দুটা পরোক্ষ হবে ডাটা গিভেন, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, এই ভেক্টর তিনটা যে আসলে বেসিস ফর্ম করে, এটা এই এই এক্সাম্পলটাই আমরা একটু আগে সলভ করে আসছি। অর্থাৎ এর আগে আমরা যখন এখানে একটা অঙ্ক করছিলাম V1 V2 V3 দিয়ে, এখানকার ভেক্টর তিনটা এক্স্যাক্টলি সেম তিনটা ভেক্টর। তার মানে আমরা নিজেরাই হাতে কলমে, মানে অঙ্কে বলে দিক বা না দিক, আমরা হাতে কলমে টেকনিক্যালি কিছুক্ষণ আগে এমনি চেক করছি যে ও বেসিস ফর্ম করে কিনা, এবং উত্তর পাইছে যে করে। এনিওয়ে, এই অঙ্কের সলিউশনে যাই। আমি আমার ভি ভেক্টরকে চাচ্ছি C1 V1 প্লাস C2 V2 প্লাস C3 V3, এরকম একটা লিনিয়ার কম্বিনেশনে প্রকাশ করতে, যেখানে V1 V2 V3 হচ্ছে এই তিনজন, আর ভি হচ্ছে এই ভেক্টরটা। এবং এটা প্রকাশ করতে পারলে এই C1 C2 C3 যা পাবো সেটাই হচ্ছে কোঅর্ডিনেট বাই ডেফিনেশন। সো টেকনিক্যালি 5 - 1 9 ইকুয়ালস টু C1 × 1 2 1 প্লাস C2 × 2 9 0 প্লাস C3 × 3 3 4। অ্যাজ ইউজুয়াল আমি এখান থেকে সরাসরি সিস্টেমে যাচ্ছি, আপনারা লাইন গ্যাপ দিয়েন না। সো C1 প্লাস 2C2 প্লাস 3C3 হচ্ছে 5, 2C1 প্লাস 9C2 প্লাস 3C3 হচ্ছে 3, সরি, -1, and finally C1 প্লাস 0C2 প্লাস 4C3 হচ্ছে 9। এখন আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশন সলভ করা। অনেক মেথডই সলভ করা যেতে পারে, যা খুশি যেভাবে খুশি সলভ করেন, ডাজেন্ট ম্যাটার। আমি অ্যান্সারটা সরাসরি লিখে দিচ্ছি। সলভিং উই গেট C1 = 1, C2 = -1, C3 = 2। তার মানে আমরা উত্তর পেয়ে গেছি যে এই যে আমার ভি ভেক্টর প্রশ্নে গিভেন, ওর কোঅর্ডিনেট ভেক্টর রিলেটিভ টু দ্য বেসিস এস ইজ অ্যাকচুয়ালি 1, -1, 2। কারো অঙ্কটা সলিউশন বুঝতে কোনো সমস্যা আছে কিনা, বা এই পর্যন্ত কোথাও কোনো জিজ্ঞাসা আছে কিনা জানতে চাইতে পারি। ওকে, নাম্বার বি তে যাই। নাম্বার বিটা আসলে খুবই সোজা, অলরেডি গিভেন যে আহ, আচ্ছা, নাম্বার বিটা এখানে সলভ করে ফেলি চিপার ভিতরে। নাম্বার বি এর সলিউশন হচ্ছে ইউ ভেক্টর। ইউ ভেক্টরের কোঅর্ডিনেট গিভেন অলরেডি এস এর টার্মসে, সেটা হচ্ছে -1 × V1 প্লাস 3 × V2 প্লাস 2 × V3। সো V1 V2 V3 বসাই দিলেই চলতেছে। V1 হচ্ছে 1 2 1 প্লাস 3, V2 হচ্ছে 2 9 0 প্লাস 2, V3 হচ্ছে 3 3 4। সো -1 প্লাস 6 5, 5 প্লাস 6 হচ্ছে 11, -2 প্লাস 27, 27 যদি 25, 25 আর 6 31, and finally -1 plus 8, so 7. This is the answer. কারো কোথাও কিছু বুঝতে সমস্যা থাকলে বলতে পারেন।
রাইট? কিছুক্ষণ আগে আমরা ডাইমেনশনের ডেফিনেশন কাইন্ড অফ দিয়ে ফেলছি। সরি। সো ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস, একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন বেসিস সেট, বেসিস সেট অফ দ্য ভেক্টর। কিন্তু এই নাম্বারটা কি ইউনিক? অর্থাৎ এমন কি হইতে পারে বা পারে না যে একটা ভেক্টর স্পেসের দুইটা ডিফারেন্ট, ইনফিনিটলি পসিবল, মেনি পসিবল বেসিস সেট হইতে পারে? এর মধ্যে দুইটা নিলাম, একটাতে এলিমেন্ট আছে তিনটা, একটাতে চারটা। এটা কি হইতে পারে কিনা, কি মনে হয় আপনাদের? স্যার লিনিয়ার, বুঝি নাই স্যার। আপনি ধরেন কোন একটা ভেক্টর স্পেসের দুইটা ডিফারেন্ট বেসিস ডেভেলপ করলেন বা খুঁজে পেলেন, একটাতে এলিমেন্ট আছে চারটা, আর একটাতে তিনটা। এটা কি পসিবল কিনা? না স্যার। ওই লিনিয়ার, যদি অরিজিনাল একটাতে যদি তিনটা ভেক্টর থাকে, তাহলে ওই তিনটা ভেক্টরের সাথে বা ওর ইকুইভ্যালেন্ট আরেকটা সেট অফ থ্রি ভেক্টরস এর সাথে যদি ফোর্থ আরেকটা ভেক্টর আমি যোগ করে দিই, তাহলে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সটা ভায়োলেট হয়ে যায়। স্প্যানে কোনো সমস্যা থাকে না, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সটা ভায়োলেট হয়ে যায়। সো এই রিলেটেড একটা থিওরেম আছে, থিওরেমটা হচ্ছে এইমাত্র আমি যে কথাটা বললাম, অল বেসিস, বেসিসের প্লুরাল হচ্ছে বেজেস, অল বেজেস ফর a finite dimensional vector space have the same number of vectors. এই যে বারবার ফাইনাইট ডাইমেনশনাল, ফাইনাইট ডাইমেনশনাল, হোয়াট ইফ বেসিসে ইনফাইনাইট মেম্বার আছে? যেমন সেট অফ অল পলিনোমিয়ালস, এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে। এবং সেট অফ অল পলিনোমিয়ালস, সেট অফ অল পলিনোমিয়ালস এর নাম কি দিতে পারি? সে শুধু পি দিয়ে দিলাম। ওর বেসিস সেট হচ্ছে, ওর স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে 1x x স্কোয়ার আপ টু ইনফাইনাইট। তার মানে ওর বেসিস সেটে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে ইনফাইনাইট। তাহলে ওই এই ভেক্টর স্পেসটাকে তখন আমরা কি বলবো? এটাকে তখন আমরা বলবো ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। আচ্ছা, এখন আমরা ডাইমেনশনের সাথে রিলেটেড বেশ এক দুইটা প্রবলেম করতে পারি হয়তো, বাট মূলত আমরা আজকের ক্লাসে যেটুকু সময় বাকি আছে তাতে মোস্টলি ডাইমেনশনের সাথে রিলেটেড কিছু থিওরেমস আমরা স্টেট করব, একের পর এক লিখে যাব। অ্যান্ড আমরা কোনোটাই ওইভাবে প্রুফ করব না, কিন্তু আমরা এর পেছনে ইনটিউশনটা ব্যাখ্যা করব যে ওয়াই দিস থিওরেম হ্যাজ টু বি ট্রু। শুরু করি এক এক করে। লেট ভি বি অ্যান এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস, and let v1, v2 up to vn be any basis. Then number A, if a set V has more than n vectors,
then it is, if a set in V, দুঃখিত, কারেকশন করতেছি, if a set in V has more than n vectors, then it is linearly dependent. B, if a set V has fewer than n vectors, then again if a set in V, একই ফুলটি ধরে বললাম, then it doesn't span V. অনেকে পড়তে পড়তে বুঝে গেছেন why this idea has to be true. V হচ্ছে একটা n ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তার মানে তার বেসিসে আসলে এক্স্যাক্টলি n সংখ্যক ভেক্টর থাকা লাগবে। যদি ভেক্টর কম থাকে, সরি যদি ভেক্টর বেশি থাকে, তাহলে এক্সট্রা ভেক্টর গুলা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স নষ্ট করে দিল। সেইটাই এখানে বলা আছে যে এন এর থেকে বেশি ভেক্টর ওয়ালা সেট হলে আমার এমনকি চেকও করা লাগবে না যে ওরা স্প্যান করে কিনা, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কিনা, বেসিস ফর্ম করবে না শিওর। আবার যদি কম থাকে, যে কোনো একটা অঙ্কে একটা R3 দিল এবং দুইটা ভেক্টরওয়ালা একটা সেট দিল, ও বেসিস ফর্ম করবে ফর শিওর, কারণ ও স্প্যানই করবে না পুরা স্পেসকে। সো এন এর থেকে ভেক্টর একটা বা দুইটা কমে গেলে আমার স্পেসকেই স্প্যান করা পসিবল হচ্ছে না। আইডিয়াটা ওকে কিনা আপনারা একটু আমাকে জানাবেন। ওকে স্যার। আচ্ছা, একটা ট্রিক কোয়েশ্চেন করি এই পর্যায়ে, সে এইটার সাথে ওইভাবে রিলেটেড কিনা। আচ্ছা, সেটা হচ্ছে আমরা এর আগে দেখছি যে পৃথিবীর সবচেয়ে ছোট ভেক্টর স্পেস হচ্ছে খালি জিরো ভেক্টর মিলে একটা সেট। এইটার ডাইমেনশন কত? স্যার, শূন্য ইনফিনিটি। হবে স্যার, ডাইমেনশন নাই মনে হয়। একজন বলছেন ডাইমেনশন নাই, আরেকজন কি বলছেন? দুইটা অ্যান্সার পেয়েছি, অন্যজন কি স্যার, বলছেন? ইনফিনিটি। সরি? স্যার, অসীম। অসীম। আচ্ছা, দেখেন, যদি আমার আই ভেক্টর এবং আই কে দিয়ে স্প্যান করতাম পুরা স্পেস, তাহলে সেই স্পেসের ডাইমেনশন কত হইতো? এক স্যার। এক। আই যে দিয়ে করলে দুই, শুধু আই দিয়ে এক। এর থেকে নিচে নামতেছি, তাহলে কমন সেন্স কি বলে কত আসা উচিত ডাইমেনশন? ব্যাক ট্র্যাক করে যদি চিন্তা করেন, শূন্য স্যার। শূন্য। এবং আসলেও তাই। আর যদি এইভাবে ব্যাখ্যা পছন্দ না হয়, তাহলে এইভাবে চিন্তা করেন যে আমরা ডাইমেনশনকে এভাবে চিন্তা করতে পারি যে ওর ভেতর একটা ভেক্টরকে লিখতে অন্তত কতগুলো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে আমরা বাধ্য, জেনারেল একটা এক্সপ্রেশনে যদি লিখতে চাই ওর এভরি ভেক্টরকে। এইভাবে যদি, অর্থাৎ নাম্বার অফ কোএফিসিয়েন্টের সংখ্যা বা কোঅর্ডিনেটের সংখ্যা এভাবে যদি চিন্তা করি, তাহলে এই ভেক্টর স্পেসের ভেতর একটাই মাত্র ভেক্টর আছে, এবং ওই ভেক্টরটাকে লিখতে কতগুলা আরবিটারি কোএফিসিয়েন্ট লেখা লাগতেছে? উত্তর হচ্ছে জিরোটা, কোনো আরবিটারি কোএফিসিয়েন্ট ছাড়াই ওর ভেতরে সব ভেক্টরকে লিখে ফেলা যাচ্ছে। সেই সেন্সেও এটা ডাইমেনশনকে জিরো চিন্তা করা যায়। আর এই যে একটা একটা করে কমায় লেসার ডাইমেনশনাল স্পেস ফর্ম করতেছি, এভাবে চিন্তা যদি করেন, তাহলে এটার থেকে এক স্টেপ নামলে জিরো ডাইমেনশন ছাড়া আর কিছু পাওয়া তো যায় না, ডাইমেনশন তো নেগেটিভ হবে না। আচ্ছা, একটু তাহলে আমরা একটু কি বলবো এটাকে, এক্সপেরিমেন্ট করি। আর এন এর ডাইমেনশন তাহলে কত? এন স্যার। এন। আচ্ছা, ডাইমেনশন অফ পি এন কত হচ্ছে? সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস অর ইকুয়াল টু এন। এন। এন প্লাস ওয়ান। ওয়ান এক্স এক্স স্কোয়ার হবে আপ টু এক্স টু দি পাওয়ার এন।
সো এক্স টু দি পাওয়ার জিরো থেকে এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত সবাইকে কভার করতে হচ্ছে, রাইট? সো n+1 সংখ্যক। জি স্যার। Dimension of the vector space containing all m by n matrices. স্যার এমএন। এক্স্যাক্টলি, mn। কারণ এই যে যতগুলা ওর পজিশন, ধরেন দুইটারও তিনটা কলাম দিয়ে ইমাজিন করি, এইরকম ম্যাট্রিক্সের কথা যদি চিন্তা করি, ওর যতগুলা পজিশন প্রত্যেকটার জন্য একটা করে কোঅর্ডিনেট লাগতেছিল, যে স্ট্যান্ডার্ড দিয়ে যখন চিন্তা করলাম, ওয়ান দিয়ে বাকিগুলো জিরো। সো প্রত্যেক পজিশনে একটা ওয়ান, বাকিগুলো জিরো, এভাবে আমার ছয়টা ভেক্টর লেখা লাগবে, বা ছয়টা ম্যাট্রিক্স লেখা লাগবে। সো 3 × 6 মোট এলিমেন্ট ম্যাট্রিক্সের ভেতর এলিমেন্ট সংখ্যা এভাবে চিন্তা করলেই চলতেছে। এনিওয়ে, সো এইখানে আমরা এই যে এই জায়গাটায় যা করলাম, একটা সেট, তার স্প্যান, এর ডাইমেনশন। তো এই সেটে এলিমেন্ট সংখ্যা যেহেতু একটা, ওকে দিয়ে স্প্যান করা ভেক্টর স্পেসের ডাইমেনশনও একই হবে স্বাভাবিক। ওই লজিকে আমরা এরকম একটা ফর্মুলার মতো লিখতে পারি, যে ডাইমেনশন অফ স্প্যান অফ v1 থেকে vn, এটা ইকুয়ালস টু কত হওয়া লাগবে? n সংখ্যক ভেক্টর দিয়ে একটা ভেক্টর স্পেস স্প্যান করতেছি, তার ডাইমেনশন নিশ্চয়ই, এটা নিশ্চয়ই তার বেসিস হবে। সো তার ডাইমেনশন হবে হচ্ছে এক্স্যাক্টলি n। ইফ vi's আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ এদের লিনিয়ার কম্বিনেশন দিয়ে খামাখাই যদি এখানে আমি ভেক্টরস অ্যাড করতে থাকি, স্টিল স্প্যান করা স্পেস চেঞ্জ হবে না। সো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইলে এই ক্লেমটা করা যাচ্ছে। নেক্সট যে থিওরেমটা, সেটা হচ্ছে, থিওরেমের একটা ইন্টারেস্টিং নাম আছে, প্লাস মাইনাস থিওরেম। প্লাস মাইনাস থিওরেম। ইফ s, let s be a non-empty set of vectors in a vector space V। ভেক্টর স্পেসকে শর্টকাটে লিখলাম। সেক্ষেত্রে ক্লেইম নাম্বার 1, ইফ S is linearly independent and if V is any, shortcut লিখি, if V is in V, that is such that V is outside of span S, then the set S union V is linearly independent। আরেকটা আইডিয়া লিখবো, আগে এটা একটু এক্সপ্লেন করে ফেলি। এস হচ্ছে নন এমটি সেট অফ ভেক্টরস ইন দা ভেক্টর স্পেস ভি। তার মানে এস হচ্ছে ভি এর একটা সাবসেট, এনি সাবসেট, কোনো বেসিস মেসিস কিছু বলা হয়নি। যেখানে প্রথম ক্লেমের জন্য যদি ধরে নেন যে এস হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং ভি হচ্ছে ভেক্টর স্পেসের এমন একটা ভেক্টর যেটা এস এর বাইরে, ভি ইজ আউটসাইড অফ এস, স্প্যান এস। সো এস এর মেম্বার গুলা দিয়ে স্প্যান করে যাকে পাচ্ছেন তার মধ্যে ভি নাই। তাহলে এই ভিটা যেহেতু এস এর স্প্যানের বাইরে, আর এস এর মেম্বার গুলো প্রত্যেকে যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর এস এর স্প্যানের বাইরে ভি মানে হচ্ছে ভি কে এস এর মেম্বার গুলা লিনিয়ার কম্বিনেশনে তেমন এক্সপ্রেস করা যাবে না।
সো আমি যদি ভি কে জোর করে এখানে ঢুকায় ফেলি, ঢুকায় নতুন যে সেটটা আমি পাচ্ছি তারা স্টিল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টই থাকবে, বিকজ ভি এই এস এর মেম্বার গুলা লিনিয়ার কম্বিনেশন না। আইডিয়াটা কারো বুঝতে সমস্যা থাকলে বলবেন প্লিজ। একবার রিপিট করলে একটু ভালো হতো। আরেকবার রিপিট করলে ভালো হয়। এইটা ভি, এইটা হচ্ছে এস, আর এস এর মেম্বার গুলার এভরি পসিবল লিনিয়ার কম্বিনেশন মিলে আপনি হয়তো এই সেটটাকে পাইছেন। তাহলে এটা হচ্ছে স্প্যান এস। এখন আপনি স্মল ভি একটা এলিমেন্ট নিচ্ছেন যেটা এই স্প্যানের বাইরে, আপনি নতুন একটা সেট বানাচ্ছেন এস ইউনিয়ন ভি। আইডিয়াটা হচ্ছে এস যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এস ইউনিয়ন ভি, মানে এস এর সাথে নতুন একটা মেম্বার অ্যাড করছেন। হইতে পারতো না যে এখন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা হবে না কেন? কারণ ভিটা স্প্যান এস এর বাইরে, মানে হচ্ছে ভিটা এস এর মেম্বারের লিনিয়ার কম্বিনেশন না। তার মানে ভিটা এস এর মেম্বারের লিনিয়ার কম্বিনেশন না। আর আমরা লিনিয়ার ডিপেন্ডেন্সের সংজ্ঞা এটাই জানি যে একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট মানে হচ্ছে ওর একটা মেম্বার, অ্যাটলিস্ট একটা মেম্বার আছে যে অন্য মেম্বার গুলো লিনিয়ার কম্বিনেশন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, so যেহেতু হ্যাঁ, তাও আমি কথাটা শেষ করি। যেহেতু ভি এস এর মেম্বার গুলো লিনিয়ার কম্বিনেশন না, সেহেতু ভি কে এখানে অ্যাড করার পর এই কথাটা স্টিল সত্য থাকতেছে যে এই সেটের নতুন সেটটার বড় সেটটার কেউ কারো লিনিয়ার কম্বিনেশন না। নাম্বার বি তে যাই। ইফ ভি ইজ এ ভেক্টর ইন এস that is expressible as a linear combination of other vectors in S, and if S minus V denotes, then S and S minus V span the same space. আগের বার একটা ভেক্টর অ্যাড করছি বা একটা ভেক্টর বাদ দিচ্ছি। আগের বার অ্যাড করছি এমন ভেক্টর যে, এমন ভেক্টর ভি যে এস এর লিনিয়ার কম্বিনেশন না, এস এর মেম্বার লিনিয়ার কম্বিনেশন না, মানে স্প্যান এস এ বিলং করে না। আর এখন উল্টাটা, আমি এখন আগের বার অ্যাড করছি, এবার বাদ দিচ্ছি, এবং বাদ দিচ্ছি এমন ভেক্টর ভি কে যে হচ্ছে এস এর মেম্বারের লিনিয়ার কম্বিনেশন, তার মানে সে স্প্যান এস এ বিলং করে। তাতে এইবারের ক্লেমটা হচ্ছে এস এবং এস এই নতুন সেট, ছোট হয়ে যাওয়া সেট, তারা একই স্পেসকে স্প্যান করবে। এইটা কেন ট্রু? দেখেন, ভি হচ্ছে এস এরই মেম্বার ছিল, এবং সে এস এর অন্য মেম্বার গুলা লিনিয়ার কম্বিনেশন, হুইচ মিনস এস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট না। অ্যাটলিস্ট একটা মেম্বার ওর মধ্যে আছে, বেশিও থাকতে পারে, অ্যাটলিস্ট একটা আছে যে ওর অন্য ভেক্টর গুলা লিনিয়ার কম্বিনেশন। এখন ভি যেহেতু এস এরই অন্য মেম্বার গুলা লিনিয়ার কম্বিনেশন, স্প্যানের ক্ষেত্রে ভি নতুন কিছু অ্যাড করতেছে না। অনেকটা এক্সাম্পল এরকম চিন্তা করতে পারেন, আই জে আই প্লাস জে, ওই এক্সাম্পলটার মতো চিন্তা করেন। এই লোকটা যেহেতু এদের দুজনের লিনিয়ার কম্বিনেশন, সেহেতু এই সেটটা দিয়ে স্প্যান করে যা পাবো, শুধু আই জে অর্থাৎ আই প্লাস জেটাকে বাদ দিয়ে সেইটা দিয়ে স্প্যান করলেও একই স্পেস পাচ্ছি। কারণ এ ওদেরই লিনিয়ার কম্বিনেশন হতে ওভারঅল স্প্যানে ও কোনো নতুন এফেক্ট অ্যাড করতেছে না, নতুন কিছু অ্যাড করতেছে না। তো যদি বুঝতে না পেরে থাকেন আমাকে জানাবেন। এখন এই প্লাস মাইনাস, এটার নাম প্লাস মাইনাস কেন বুঝতে পারছেন বোধহয়, একটাতে মেম্বার অ্যাড করতেছি ভি, আর একটাতে মেম্বার সাবট্রাক্ট করতেছি ভি। এখন এই থিওরেম অ্যাপ্লাই করে
আমরা প্রবলেম সলভ করতে পারি অনেক, অথবা সাব প্রবলেম, মানে অন্য একটা প্রবলেমের ভেতরে একটা পোর্শন আমার কাজে লাগবে বলে, প্রমাণ করা লাগবে বলে আমরা প্রমাণ করতেছি, ওরকম অনেক কিছু প্লাস মাইনাস থিওরেম দিয়ে হইতে পারে। ফর এক্সাম্পল, P1 ইকুয়ালস টু 1 - x², P2 ইকুয়ালস টু 2 - x², P3 ইকুয়ালস টু x³ show that S equals to P1, P2, P3 is linearly independent. লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে আমরা এখানে দেখতে পাচ্ছি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথা বলছে হচ্ছে এখানে। সো প্রথম আইডিয়াটা কি ইউজ করবো? প্রথম আইডিয়াটা কি, এস একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, ওর স্প্যানের বাইরে কাউকে অ্যাড করলে নতুন যে সেট পাবো সেটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টই হবে। দেখেন, এই তিনজনের লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স নিয়ে কাজ করা অনেক কঠিন। অনেক কঠিন বলতে হচ্ছে ওই যে C1 C2 C3 ধরে জিরো দিয়ে ইকুয়েট করে এসব করতে হবে। কিন্তু যদি আমি আমার কাজটাকে ন্যারো ডাউন করি, আমি যদি শুধু এইটুকুতে আমি ফোকাস করি, আমি একটা S1 সেট বানাইলাম যার মেম্বার হচ্ছে P1 আর P2। দুই মেম্বার ওয়ালা সেট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করা খুবই সহজ, কারণ এরা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে একটা একটা স্কেলার মাল্টিপল হয়। কিন্তু P1 P2 কেউ কারো স্কেলার মাল্টিপল না, কারণ এদের মধ্যে একটা ওয়ানের ডিফারেন্স। P1 কে কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে P2 আসে না, P2 কে কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে P1 আসে না। So আমরা কনফার্মলি জানি যে এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট একটা সেট, বিকজ P1 is not equals to some scalar times P2 for any scalar k। তাহলে এই সেটটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, এটা বাই অবজারভেশন অনেক সহজে বের করা গেছে। এখন P3, এই যে x³, P3 does not belong to span of S1। কারণ S1 এর মেম্বার গুলাকে যতই স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে লিনিয়ার কম্বিনেশন করে যোগ করেন না কেন, স্কোয়ার টার্মের বেশি কিছু প্রডিউস কোনোদিনও করতে পারবে না। সো x³ নতুন করে পয়দা হওয়ার কোনো চান্স তো নাই। তার মানে P3 আসলে S1 এর স্প্যানের বাইরে কেউ। তার মানে প্লাস মাইনাস থিওরেমের প্রথম আইডিয়াটা থেকে বলা যেতে পারে যে S1 এর সাথে যদি আমি শুধুই P3 কে ইউনিয়ন করে দিই, তাহলে এই সেটটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টই থাকবে। দেখেন, ওই C1 C2 C3 ধরে ইকুয়েট করে জিরো দিয়ে এইসব ঘোড়ার ডিম করার থেকে অনেক সহজে কম সময়ে অঙ্কটা সলভ করা গেছে। তো পরীক্ষায় যদি দেয়, উম, আমি তো অবশ্যই এটা 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 বরং আরো ইন এ ওয়ে এটা আরো স্মার্টার, হ্যাঁ। সো পরীক্ষায় যদি এই অঙ্কটাই দিত, একজন যদি এটা C1 C2 C3 ধরে 0 0 0 ছাড়া C1 C2 C3 আর কোনো ভ্যালু পসিবল না দেখায়, তাহলে সে মার্কস পাবে। কেউ যদি এইটা দেখায় আমার কাছে মার্কস পাবে। বাট যদি এটা সেকেন্ড এক্সামিনারের প্রশ্ন হয়, বা সেকেন্ড এক্সামিনার যদি খাতা দেখে, দেয়ার ইজ এ চান্স, আমি জানি না, আমি আসলে ওভার ডিফেন্সিভ একটু, আমি অলওয়েজ স্টুডেন্ট লাইফে ওভার ডিফেন্সিভ ছিলাম। আমি চাই, আমি স্টুডেন্টদের, আমার নিজের স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ডিফেন্সিভ মেন্টালিটি কাজ করে। সো আমি সেফ থাকতে চাই, হ্যাঁ। তো সেফ থাকার জন্য বলতেছি, এটা কেন বলতেছি, কারণ প্লাস মাইনাস থিওরেমটা না অনেক বেশি ওয়াইডলি পপুলার না, এবং এরকম লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করে এই জাতীয় প্রশ্নের সাধারণত অধিকাংশ মানুষই ওই C1 C2 C3 ওয়ালা সলিউশন দেখে অভ্যস্ত। সো এরকম প্রবলেম যদি আসে, যদি এক্স্যাক্টলি এইটাই প্রবলেমে চায় যে শো দ্যাট এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অথবা চেক করে এটা ইন্ডিপেন্ডেন্ট কিনা লিনিয়ারলি, তাহলে C1 C2 C3 দিয়েই করে। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে অন্য কোনো একটা বড় অঙ্ক করতেছেন, তার মাঝখানে খুব দ্রুত কোনো একটা সেটকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাইতে হবে, তখন যদি এরকম কোনো শর্টকাট টেকনিকে তাকে দেখায় ফেলেন, তাতে প্রবলেম নাই। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতেছি। আমরা ওই আরেকটা থিওরেম স্টেট করব একটু, উইদাউট প্রুফ এগেইন। ভি হচ্ছে এন ডাইমেনশন, আমি শর্টকাট ল্যাঙ্গুয়েজ লিখতেছি, এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস। এস হচ্ছে সাবসেট অফ ভি, এন মেম্বার্স ইন এস, এক্স্যাক্টলি। এস এর ভিতর ঠিক এন সংখ্যক মেম্বার আছে। দেন
এইটাও এন, এটাও এন, তার মানে দেয়ার ইজ এ চান্স যে এসটা হচ্ছে ভেক্টর স্পেস ভি এর জন্য একটা বেসিস ফর্ম করবে, কিন্তু ইস্যু আছে, ওর মধ্যে লিনিয়ার ডিপেন্ডেন্স থাকতে পারে। তখন আসলে এন সংখ্যক মেম্বার হইলেও কয়েকটা মেম্বার আসলে ইউজলেস। তো এই জন্য সেই ক্ষেত্রে আইডিয়াটা হচ্ছে এস ইজ এ বেসিস ফর ভি ইফ অ্যান্ড অনলি ইফ, এই জায়গাটা ইন্টারেস্টিং দেখেন, এস স্প্যানস ভি অর এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হয় এটা সত্য অথবা এটা সত্য হলে এস বেসিস হবে, আর এস বেসিস হলে এদের যে কোনো সত্য হবে। যদি এটা প্রমাণের মতো করে এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা কি আসলে, এটা কি মিন করতেছে, কেউ কি বুঝতে পারছেন? বেসিস হওয়ার জন্য এই দুইটাই সত্য হওয়া লাগে, কিন্তু এই পার্টিকুলার স্পেশাল কেস সিচুয়েশন যেখানে ভেক্টর স্পেসের ডাইমেনশন যত, এস এ ঠিক ততগুলাই মেম্বার আছে। ফর এক্সাম্পল R2 নিয়ে কথা বলতেছি মনে করেন, এস এর মেম্বার হচ্ছে আই আর I+J, এক্স্যাক্টলি দুইটাই মেম্বার আছে। সেক্ষেত্রে এস বেসিস হবে যদিও কেবল যদি এদের যে কোনো একটা সত্য, উইচ মিনস আসলে পরোক্ষভাবে মিন করা হইতেছে বেসিস হওয়ার জন্য দুইটি যদিও সত্য হওয়া লাগে, কিন্তু এই ক্ষেত্রে যে কোনো একটা হইলে হবে, উইচ মিনস এই শর্তের আন্ডারে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স থাকলে স্প্যানের গ্যারান্টি আছে, স্প্যান হইলে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের গ্যারান্টি আছে। এই দুইটা একটা থেকে আরেকটা ইমপ্লাই হয়। কারণ যদি শুধুমাত্র এস স্প্যানস ভি দিয়েই বেসিস ফর্ম করে ফেলে, তার মানে এস স্প্যানস ভি থেকে বাকি শর্তটা অটোমেটিক্যালি ইমপ্লাইড হওয়া লাগবে, অ্যান্ড ভাইস ভার্সা। সো এই দুইটা কথাকে সমার্থক ক্লেম করা হইতেছে অ্যাজ লং অ্যাজ এই কন্ডিশন সত্য যে ভেক্টর স্পেসের ডাইমেনশনের সমান সংখ্যক মেম্বার এখানে আছে। খুব স্বাভাবিক, এইটা দিয়ে যদি প্রত্যেক মেম্বারকে স্প্যান করা যায়, যেহেতু ডাইমেনশনের সমান সংখ্যক ভেক্টর এখানে নিছি, প্রত্যেক মেম্বারকে যদি স্প্যান করা যায় তাহলে ডেফিনেটলি এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এখানে এক্সট্রা ভেক্টর তো নাই। আবার এটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ভেক্টর শর্টেস্ট মানে লিনিয়ার, R3 এর জন্য তো এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু R3 এর জন্য সে বেসিস ফর্ম করবে না, কিন্তু R2 এর জন্য করে ফেলবে। এখন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের কারণে ঠিক দুইটা ভেক্টরই যেহেতু আছে, পুরাটা স্প্যান করার গ্যারান্টিও আছে। এই এক্সাম্পলটা দিয়ে ইনটিউটিভলি বুঝাই দিলাম। সো আইডিয়াটা হচ্ছে এটা। সো যখন এক্স্যাক্টলি ভেক্টর স্পেসের ডাইমেনশনের সমান সংখ্যক মেম্বারওয়ালা সেটকে বেসিস প্রুফ করার চেষ্টা করতেছি, তখন এদের যে কোনো একটা সত্য হইলেই চলে, একটা থেকে কোনোটা অটোমেটিক্যালি আসে। এইমাত্র এইমাত্র যে আইডিয়া শিখলাম এবং সাথে যোগ করেন যে এর আগে প্লাস মাইনাস থিওরেম শিখছি, তাতে দুইটা ছোট ছোট প্রশ্ন। ডাজ -3 7, কমা 5 5 span R2? And second question, does 20 - 1 4 0 7 - 1 1 4 span R3? And both কেসে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যান্সার বাই ইন্সপেকশন, মানে অঙ্ক টঙ্ক করে করা যাবে না। একটু আগে, কিছুক্ষণ আগে শিখে আসা আইডিয়া গুলো ইউজ করতে হবে। কি হইতে পারে? আচ্ছা, এই দুইটা যেহেতু একটা একটা স্কেলার মাল্টিপল না, বাই অবজারভেশন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তার মানে এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবং R2 মানে হচ্ছে টু ডাইমেনশনাল স্পেস, ঠিক দুইটা মেম্বার এখানে আছে বেসিসে ডাইমেনশনের সমান সংখ্যক মেম্বার, তার মানে অটোমেটিক্যালি অন্যটা ইমপ্লাইড, স্প্যানের গ্যারান্টি আছে। সো এটার অ্যান্সার হচ্ছে ইয়েস। দ্বিতীয়টাতে আসি, এদের মধ্যে এই জোড়াটা খুব ইন্টারেস্টিং। এরা ক্লিয়ারলি একটা একটা, মানে জিরোটা আমার কাজ আরো সহজ করে দিছে, আর এমনিতে একটা একটা স্কেলার মাল্টিপল দেখে বোঝা যাচ্ছে। তার মানে আমি যদি
S1 নামে একটা সেট ফর্ম করি 2 0 - 1 আর 4 0 7 নিয়ে, তাহলে এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফর শিওর, একটা একটা স্কেলার মাল্টিপল না। আর -1 1 4 একে কখনো এই দুইটা লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করা যাবে না। এটা এত সহজে ধাপ করে কিভাবে বুঝে গেলাম? বিকজ এই দুইটা জিরো, এই দুইটা জিরোর যেই লিনিয়ার কম্বিনেশনে যোগ করেন কোনোদিনও নন জিরো কাউকে প্রডিউস করবে না, ওয়ান কেও প্রডিউস করবে না। তার মানে আমি যদি এখন S1 এর সাথে এই ভেক্টরটা -1 1 4 একে ইউনিয়ন করি, প্লাস মাইনাস থিওরেম বলতেছে যে এইটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর R3 মানে 3 ডাইমেনশনাল স্পেস, আর এখানে তিনটা মেম্বার, তাহলে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স মানে অটোমেটিক্যালি স্প্যানের গ্যারান্টি আছে। সো অ্যান্সার এইটারও ইয়েস। সো বোথ কেসেই R2 R3 জন্য A আর B এর ভেক্টর গুলো বেসিস ফর্ম করে। আমি আর মিনিট দুয়েক সময় নিব, দুইটা থিওরেম স্টেট করব যেটার কনসেপ্ট আপনাদের অলরেডি জানা কনসেপ্ট। স্যার, বি নাম্বার এক্সাম্পলটা, হ্যাঁ, এই এই জায়গাটা আমরা স্যার স্টেট ফরওয়ার্ড কিভাবে বলে দিলাম যে এই দুটো আসলে ইন্ডিপেন্ডেন্ট? এই ভেক্টরটা এই ভেক্টরে কোনো স্কেলার মাল্টিপল আকারে প্রকাশ করতে পারতেছেন? স্যার চোখে দেখে বুঝতেছি না, যদি ইকুয়েশন ফর্ম করে দেন হয়তো বা বলা এই যাবে। 2 কে ডাবল করলে 4 হয়, কিন্তু -1 কে ডাবল করলে তো 7 হয় না। ইকুয়েশন ফর্ম করা লাগবে না, আপনার কাছে তো দুইটা মাত্র ভেক্টর, একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো, অন্যটা পাইতে হবে। এটা যে হবে না এটা দেখি বুঝতে পারতেছি। ও, জি স্যার, ঠিক আছে। ওকে, লেট S be a finite set of, আপনাদের এর আগে একদিন একটা লম্বা ক্লাস নিয়েছি, আজকে ক্লাসটা একটু টাইম এক্সিড করে গেল, আমার হয়তো আর মিনিট পাঁচেক লাগবে। আহ, এইটার প্রতিদান হিসাবে নেক্সট ক্লাসটা আমাদের ছোট রাখবো আমি, হ্যাঁ, টাইমের একটু আগে শেষ করব। দুঃখিত আপনাদেরকে রাতের বেলা এতক্ষণ আটকে রাখার জন্য। Let S be a finite set of vectors in a finite dimensional space, dimensional vector space V। আপনারা কিন্তু পরীক্ষা হলে খাতায় আবার ভেক্টর স্পেসকে ভি ডট এস ডট লিখে লিখেন না। সেক্ষেত্রে ক্লেম এ, ইফ এস স্প্যানস ভি বাট নট এ বেসিস ফর ভি, then S can be reduced to a basis for V B। মানে এখানে মিন করা হচ্ছে বাই রিমুভিং appropriate vectors। নাম্বার বি হচ্ছে if S is linearly, if S is linearly independent set that is not already a basis for V, then S can be enlarged to a basis for V by inserting appropriate vectors into S। আর আগেরটা
রিমুভিং অ্যাপ্রোপ্রিয়েট ভেক্টরস ফ্রম এস। আচ্ছা, আইডিয়া এক্সপ্লেইন করি। এস ভি কে স্প্যান করে কিন্তু বেসিস না। তার মানে এখানে অতিরিক্ত ভেক্টর আছে ওই আই যে, এই কেসটা হচ্ছে ওই যে আই জে আর আই প্লাস জে দিয়ে স্প্যান করে আর টু পাওয়ার মতো, যে এই সেটটা আর টু কে স্প্যান করতেছে কিন্তু এটা বেসিস না। তার মানে বেসিস না, তার মানে নিশ্চয়ই এটা বেসিস না হওয়ার একমাত্র কারণ হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সে ঘাপলা আছে। সো কিছু সংখ্যক ভেক্টর, ফর এক্সাম্পল শুধু আই প্লাস জে কে অথবা শুধু আই কে অথবা শুধু জে কে, এদের যে কোনো একটাকে রিমুভ করলেই চলতেছে সবসময়। যে কোনো একটাকে রিমুভ করলেই চলে এই কথাটা সত্য হবে না, এই এক্সাম্পলে সত্য। এদেরকে একটা রিমুভ করলে আলটিমেটলি বেসিস পাওয়া যাচ্ছে, সো রিডিউস করা বলতে এটা মিন করা হচ্ছে। আর দ্বিতীয় আইডিয়াটা হচ্ছে যে এস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে, বাট অলরেডি বেসিস না। ফর এক্সাম্পল আর থ্রির কথা চিন্তা করেন, আর ভেক্টর হচ্ছে আই আর জে, এদেরকে দিয়ে স্প্যান করে আর থ্রি জেনারেট করা যাচ্ছে না। সো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নো ডাউট, কিন্তু পুরো আর থ্রি কে সে স্প্যান করতেছে না। তার মানে এখানে যদি আমি এখন কে ভেক্টরকে ইনসার্ট করি, তাহলে এখন এটা আর থ্রি কে স্প্যান করতে পারবে। সো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরও অলরেডি সে বেসিস না, এর একটাই মাত্র অর্থ, তার মানে স্প্যান করতেছে না। সো স্প্যান পুরাটাকে করতেছে না, ছোট কিছুকে করতেছে। পুরাটাকে করার জন্য আরো কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর অ্যাড করতে করা যেতে পারে। দিস ইজ দ্য আইডিয়া। কারো কোনো সমস্যা থাকলে বলবেন। এইবার সাবস্পেস নিয়ে একটু কথা বলি। আর থ্রি এর সাবস্পেস আর টু এবং আর দুইজনই হয় ইত্যাদি, এরকম এক্সাম্পলস আমরা দেখছিলাম। ইফ ডাব্লিউ ইজ এ সাবস্পেস অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ভি, দেন রেজাল্ট নাম্বার এ, ডাব্লিউ ইজ ফাইনাইট ডাইমেনশনাল। অফকোর্স ওর মাদার স্পেস ভি যদি ফাইনাইট হয়, ওর তো আরো ছোট কেউ। সো এটা স্ট্রেট ফরওয়ার্ড, ডাব্লিউ হচ্ছে ভি এর সাবস্পেস। সো হ্যাঁ, আরেকটা তথ্য হচ্ছে ডাইমেনশন অফ ডাব্লিউ হ্যাজ টু বি লেস অর ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি। সো আর থ্রি, ওর সাবস্পেস হিসাবে আমি চিন্তা করতেছি আর টু কে, তাহলে ওর ডাইমেনশন টু, ওর ডাইমেনশন থ্রি। আর টু এর সাবস্পেস হচ্ছে আর, ওর ডাইমেনশন ওয়ান। তাহলে ইকুয়াল কখন? অলওয়েজ তো তার মানে সাবস্পেসের ডাইমেনশন ছোট হচ্ছে, তাহলে ইকুয়াল কখন হবে? উত্তর হচ্ছে আর টু নিজেই তো নিজের সাবস্পেস হিসেবে চিন্তা করা যেতে পারে। আমি প্রত্যেকটা জায়গায় সাবসেট নোটেশন দিছি, কিন্তু আমি মিন করছি সাবস্পেস। এই নোটেশন দিয়ে সাবস্পেস বুঝায় না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য ইউজ করছি, আপনারা পরীক্ষার খাতায় বলেও এই কাজ করেন না। আর একটু আগে যে ইকুয়ালিটি কেসটা, ওইটা হচ্ছে আমাদের কন্ডিশন, মানে ক্লেইম নাম্বার সি, ডাব্লিউ ইকুয়ালস টু ভি ইফ এন্ড অনলি ইফ ডাইমেনশন অফ ডাব্লিউ ইকুয়ালস টু ডাইমেনশন অফ ভি। সো ডাইমেনশন সমান হবে যদি স্পেস দুইটাই সেম হয়, এন্ড ভাইস ভার্সা। সো ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ লিখছি, ডাব্লিউ ইকুয়ালস টু ভি। কারো বুঝতে, এই আইডিয়া গুলা বুঝতে কোথাও কোনো সমস্যা আছে কিনা এটা জানাবো। অলরাইট, যদি কোনো সমস্যা না থাকে, পুরা ক্লাসের কোথাও আর কোনো কোথাও সমস্যা আছে কিনা, কোনো অংশে রিপিট করতে হবে কিনা আমাকে একটু জানাবেন। আদারওয়াইজ আমি কিছুক্ষণ অপেক্ষা করে মিটিং ক্লোজ করবো। স্যার, একটা ইয়ে ছিল আর কি, আপনাদের ওই আহ, একটা বুঝতে পারতেছি না। পলিনোমিয়ালস একটা প্রবলেম সলভ করছিলাম, যে ওই যে প্লাস মাইনাস থিওরেম থেকে। আপনার কথা হচ্ছে ওই ব্রেক করতেছে, হ্যাঁ একটু ধীরে বলেন। পলিনোমিয়ালস এর একটা প্রবলেম সলভ করছিলাম, যে প্লাস মাইনাস থিওরেম থেকে 1 - x হ্যাঁ, 2 - x² এই টাইপের একটা ছিল। এই যে হ্যাঁ, এখানে বলেন। স্যার, এই জায়গায় আমরা স্যার P1 এবং P2 কে এমন ভাবে চুজ করছি যেন এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, এন্ড দেন ওইখান থেকে আমরা না না না, আমরা পি ইমপ্লাই ওয়ান আর করতেছি। পি টু, আমরা দুইটা, এই পি ওয়ান আর পি টু দেখে ইজিলি বোঝা যাচ্ছে একটা একটা স্কেলার মাল্টিপল না। এই জন্য এই জোড়া দুইটা ভেক্টর ওয়ালা সেট লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করা শুধু অবজারভেশন দিয়ে অনেক সহজে করা যায়। দ্যাট ইজ ওয়াই আমরা এই আইডিয়াটাকে ইউজ করছি। আমি জানি না, আমি প্রশ্ন বোধ আপনাকে কমপ্লিট করতে দিন, আপনি কি আপনি আমার কন্টিনিউ করেন, দুঃখিত। আচ্ছা, এখান থেকে স্যার আমরা দেখাচ্ছি যে S3 P3 এটা আসলে
পিওন এবং পি টু যে যে স্প্যানটা ওর বাইরে আছে এক্স কিউব। হুম, দেন ওইখান থেকে আমি ইমপ্লাই করতেছি যে এখানে যদি অ্যাড করি এই পিওন পি টু তে, দেন হচ্ছে যে আমরা বলতে পারি এটা আসলে তিনটাই ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ তো হ্যাঁ এই জায়গাটা যদি এখানে সামান্য পি ফোর এক্স টু দেওয়ার ফোর থাকতো, দেন পি ফাইভ এক্স টু দেওয়ার ফাইভ ডট ডট এরকম থাকতো। তো এই জায়গাটায় অনেকগুলো যেগুলো পিওন মানে এনটা ভেক্টর আছে, পি হ্যাঁ ওয়ান পি টু ডট ডট পি ওয়ান। হ্যাঁ এই জায়গাটা তখন আমরা স্যার কি মানে ইন্ডাকশন ইউজ করে স্যার ওই মানে পুরোটা করে ফেলা যায় কিনা, বা এই আইডিয়াটা কোনো জায়গায় হ্যাঁ, সমস্যা এটা হবে? হতেও পারে, কিন্তু সমস্যা হবে। ইন্ডাকশন ইউজ করতে পারার জন্য পিআই গুলোর মধ্যে একটা ট্রেন্ড থাকা লাগবে, রাইট? জি স্যার, মানে একটা প্যাটার্ন থাকতে হবে যে প্যাটার্ন থাকবে। পিএন দিতে পারেন এই হ্যাঁ, টাইপের। আদারওয়াইজ এন যেহেতু একটা আরবিটারি নাম্বার, আপনি 5 বললে 5 বলেন, 10 বলে 10 বলেন, 1 কোটি বলে 1 কোটি বলেন, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু যখন আপনি এন বলতেছেন, এন কিন্তু আরবিটারি, এক্সাক্ট নাম্বারটা কত আমরা জানি না, এটা ফিক্সড বাট আরবিটারি। সো সেই ক্ষেত্রে কোন এন ভেক্টর নিচ্ছি সেটা ম্যাটার করতেছে। তো যদি কোনো প্যাটার্ন না থাকে, ইন্ডাকশন আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, আ- আপনি যা জানতে চেয়েছেন তার কি উত্তর পেয়েছেন কিনা? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে? অলরাইট, তো আমি মিটিং এখানে স্টপ করতেছি। ধৈর্য ধরে সবাই ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ। আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমি আগে রেকর্ডিংটা অফ করি।